আমি ওনাকে বিয়ে করতে চাই। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি এই ধর্ষিতা মেয়েকে বিয়ে করব। আদিলের কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে তাকালো, কিছু মানুষ হাসাহাসি করতে লাগলো। নিধির আব্বু বলে ওঠে, কে তুমি? আর সব কিছু জানার পর আমার মেয়েকে বিয়ে করতে চাও? আমি আপনার কোম্পানির সামান্য কর্মচারী। কি? সামান্য কর্মচারী হয়ে আমার মেয়েকে বিয়ে দেখার স্বপ্ন দেখোস? তোর সাহস দেখে বাঁচি না বাপু। আম্মু, ও যে তোমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো অনেক। আবার অহংকার শুরু করছো? তোমার মেয়ে একজন ধর্ষিতা, ওকে যে বিয়ে করতে চাচ্ছে এটাই তোমাদের ভাগ্য ভালো। এই ছেলে আমার বোনকে বিয়ে করবে। জি। আসো। আশিক আদিলকে নিয়ে যেতে লাগলো। নিধির আম্মু হাত সরিয়ে দিল। আদিলকে নিধির পাশে বসিয়ে দিল। নিধি আদিলের হাতের দিকে তাকিয়ে চমকে গেল। নিধি ঘোমটা সরিয়ে আদিলের দিকে তাকালো। আদিল বলে ওঠে, কাজী সাহেব বিয়ে পড়ান। আদিলের কথা মতো কাজী সাহেব বিয়ে পড়াতে লাগলো। বিয়ে পড়ানো শেষ হলে কাজী সাহেব চলে গেল। আদিল নিধির হাতের দিকে তাকিয়ে বলল, এখন নিশ্চয়ই আপনার হাত ধরার অনুমতি দিবেন। কেন বিয়ে করলে আমাকে? তুমি তো সব জানো। বলেছিলাম না, যেদিন আপনার সামনে আসব সেদিন আপনার এই হাতটা শক্ত করে ধরবো। আদিল নিধির হাত ধরতে যাবে, সাথে সাথেই নিধি উঠে দাঁড়ালো। নিধি বলে ওঠে, তুমি এইটা মোটেও ঠিক করলে না। সব বিষয়ে জিদ চলে না। তুমি আমাকে এভাবে বিয়ে করে কখনোই আমাকে তুমি পাবে না। এই ঢং করিস না তো, তোকে ও বিয়ে করছে এটাই তোর সৌভাগ্য। নিধিকে নানাজন নানা কথা বলতে লাগলো। আদিলের রাগ হতে লাগলো। আদিল বলে ওঠে, স্টপ, সবাই চুপ করবেন। আমার স্ত্রীর নামে একটা বাজে কথা আমি শুনতে চাই না। আদিলের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আদিল নিধির দিকে তাকিয়ে বলল, আপনার ইচ্ছে আমাকে মেনে নেবেন নাকি না নেবেন, আমি আপনাকে কখনো জোর করি নাই, আজও করব না। আমি শুধু দেখব কতদিন আপনি আমাকে নিজে থেকে আপন না করে থাকেন। এই তোমরা কি একে অপরকে আগে থেকে চেনো নাকি? আশিকের কথা শুনে নিধি বলে ওঠে, না, আমি ওকে চিনি না। ও তাই বল। যাই হোক, জামাইকে নিয়ে রুমে যা। আশিকের কথা শুনে নিধি আদিলকে নিয়ে রুমে চলে গেল। রুমে যেতেই নিধি বলে ওঠে, এখানে কিভাবে আসলে? ভালোবাসি যেহেতু, ভালোবাসার মানুষ যেখানে আমিও সেখানে। একটা কথা বলবো? কি? একটা কিস করতে দিবেন? এখন তো আপনি আমার স্ত্রী। জাস্ট শাট আপ। আমি কি বলছি কানে শুনো নাই? আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিব না। তুমি আমার 5 বছরের ছোট। আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? তুমি কেন এখানে এসে আমাকে বিয়ে করলে? আমি যেটা চাই সেটা পেয়ে তারপর ছাড়ি। আপনাকে বিয়ে করব বলেছি, করছি। এখন ইনশাল্লাহ আপনাকে আমি আমার করে নিব। কখনোই পারবে না। যাই হোক, তুমি বললে আমাদের অফিসে কর্মচারী হিসেবে কাজ করছো। পড়াশোনা বাদ দিয়ে এখানে কি? গরিব মানুষ আমি, কাজ না করলে খাবো কি? মজা করবে না। এখানে কেন এসেছো? সত্যি বলবো নাকি মিথ্যা? সত্যি বলো। একজনের খোঁজে এখানে এসেছি। কার? নিজেই বুঝে নাও। ফালতু। আই লাভ ইউ। আই হেট ইউ। নিধি কথাগুলো বলে চলে যেতে নিবে, তখনই আদিল পিছন থেকে বলে, এমন মাইয়া একটাও দেখি নাই, বিয়ে করবে না দেখে নিজেকে ধর্ষিতা মেয়ে হিসেবে পরিচয় দেয়। আদিলের কথা শুনে নিধি পিছন ঘুরে রাগী লুক নিয়ে তাকালে। আদিল বলে ওঠে, এভাবে তাকে লাভ নাই, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। সত্যিটা প্রকাশ পেলে খুন করব। করলাম না? তুই আমার উপরে সবসময় নজর রাখিস। এইটা স্বাভাবিক না? আমার বউ কোথায় যাচ্ছে না যাচ্ছে সেদিকে খেয়াল রাখা লাগবে না? বউ বউ করবি না, মেরে ভর্তা বানাবো। তোমার ভাই আমার সাথে তোমাকে বিয়ে দিল, আর তোমার বাবা মা সবাই ছিল, কিন্তু তুমি যে নাটকবাজ! আল্লাহ! কি বলতে চাস? কি আর বলবো, আমি তোমাকে টাচ করি নাই, শুধু বিয়ে করেছিলাম। তাও আবার তুমি আমাকে ডিভোর্স দিয়েছো। আবার তোমার ফ্যামিলির সামনে বিয়ে করতে চাইলাম, করলাম। এখনও তুমি কিনা সবাইকে ধর্ষিত হিসেবে সবার মাঝে নিজেকে পরিচয় করিয়েছো। আমি করি নাই। আমার পরিচিত প্রিয় মুখগুলো আমার নামে এইসব বলেছে। তোমার সাথে কিছু পিক এডিট করে সবার সামনে ধরেছে। এইসব করেছে কি কিছুটা বুঝতে পারছি। ওইখানে ওরা কয়েকজন ছাড়া তো কেউ ছিল না। ওকে মাই ডিয়ার, চিন্তা করো না, তোমার নামে নোংরা কথা ছড়ানোর শাস্তি আমি দিব। তোমাকে পাকনামি করতে হবে না।
আর একটা কথা বললে কানের নিচে দিব। আদিল আর কিছু না বলে চুপ করে শুয়ে থাকলো। নিধি ওয়াশরুমে চলে গেল। দরজায় নখ হতে আদিল গিয়ে দরজা খুলতেই চমকে গেল। আদিলের দিকে এক পলক তাকিয়ে আদিল কিছু না বলে বিছানায় থাকা ছেলেটার কলার ধরে রুমের ভিতর নিয়ে আসলো। আদিল কিছু বলার সুযোগ দেওয়ার আগেই ছেলেটা বলে ওঠে, আমি কিছু করিনি, শাকিল ভাই সব কিছু করেছে। তোর সাইকেল ভাইকে সামনে নিয়ে আয়। ওইসব রাখো, আগে বলো তুমি এখানে কিভাবে আসলে? আমার শ্বশুর বাড়িতে আমি আসবো না? আপু তো তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমি আবারও বিয়ে করে নিলাম। তুমি তো আসলেই খচ্চর একটা ছেলে, যেভাবে বলেছিলে সেই কাজটা করেই ছাড়লে। আমি যা বলি তাই করি। যাই হোক, আমাদের বাসরাত এখানে কি? আমি জানি আপু তোমার কাছে আসতে দিবে না, তাই চলে আসলাম দেখা করতে। আর চাইলে আমাদের সাথে তুমিও আড্ডা দিতে পারো। আপু কাছে আসতে দিবে না মানে? আমার বউ আমাকে কাছে কেন টানবে না? অবশ্যই কাছে নিবে। আমার বউয়ের পিরিয়ড হয়েছে তাই। নিধি ওয়াশরুম থেকে বের হয়ে এই কথাগুলো শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। নিধি চোখ বড় বড় করে তাকালো। আদিল নিধির হাত ধরে টান দিয়ে নিজের বাহুর সাথে জড়িয়ে নিয়ে গালে কিস করতে লাগলো। দ্বিধার আগে হাত মুঠো করে নিল। আদিল বলে ওঠে, কাছে টেনে না নিলে এখন নিশ্চয়ই রাগ দেখাতো। শোনো, এতদিনে অলরেডি আমার বউ আমাকে ভালোবেসে ফেলেছে, তাই না বউ? কথাটা বলে আদিল নিধির কোমরে চিমটি কাটলে নিধি হ্যাঁ হ্যাঁ বলে আদিলের দিকে রাগি লোক নিয়ে তাকালো। আদিল নিধির কপালে চুমু দিয়ে বলল, চলো সোনা, তোমাকে শুয়াই দেই। আদিল কথাটা বলে নিধিকে কোলে তুলে নিল। দ্বিধা চলে যেতে নিবে তখনই আদিল বলে ওঠে, আরে শালিকা যে, আড্ডা দিব, যাচ্ছ কেন? ওই দাঁড়া, আর সবাইকে ডাক দিয়ে নিয়ে আসি। তুই এখানে বসেন ত্রিধা। রাকিবের কথা শুনে দ্বিধা খাটের পাশে বসলো। আদিল নিধির হাত ধরে চুমু দিয়ে বলল, আহ বউ, তোমার হাতটা যা সুন্দর না। তুমি এত হট কেন বউ? তোমাকে দেখলে আদর করতে মন চায়। আদিল হচ্ছেটা কি? আমার কাজিনের সামনে এইসব ফালতু কথা বলতে লজ্জা লাগছে না? আরে লজ্জার কি আছে? শালিকার বিয়ে হলে তো শালিকাকেও তার বড় এইসব বলবে, তাই না? আগে থেকে শিখে রাখুক। আপু আমি রুমে যাচ্ছি। দ্বিধা চলে যেতে নিলে আদিল হাত ধরে বলে ওঠে, আরে শালিকা থাকো, সবাই তো আসছে। আদিলের কথা শুনে দ্বিধা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে এক হাত ঝটকায় সরিয়ে দিয়ে সজোরে থাপ্পড় মারল। আদিলের কলার ধরে বলে উঠল, আমার বোনকে বিয়ে করেছিস, সুখে থাক, আমাকে রাগানোর চেষ্টা করিস না। আপনি কে? আমাকে কেন তুই বললেন? সরি সরি ভাইয়া, ভুলে আপনাকে রাকিবের রাগ দেখিয়ে ফেলেছি। ত্রিধা, তুই কি কিছু নিয়ে চিন্তিত নাকি? না আপু, ওই তো রাকিবরা আসছে। সবাই আদিলের সাথে কথা বলতে লাগলো। রাকিব সবাইকে নিয়ে খাটে বসে পড়ল। সবাই মিলে আড্ডা দিচ্ছে। হঠাৎ করে দরজার কাছে একজন বলে উঠল, হচ্ছেটা কি এখানে? ওদের বাসর ঘরে তোমরা কি করছো? আতিয়ার গর্জন শুনে সবাই ভয় পেয়ে লাফ দিয়ে খাট থেকে নেমে পড়ল। সবাই দৌড়ে বের হয়ে গেল। আতিয়া নিধিকে বলে উঠল, তোমার কি কখনো কাণ্ডজ্ঞান হবে না? বাসর রাতে কেউ কাজিনদের নিয়ে থাকে? না মানে ভাবি, ওরা এসেছে, আমি কি করব? চুপ, তোমার মুখ নাই যে কিছু বলতে পারো না নাকি? সরি। বেয়াদব! আতিয়া কথাগুলো বলে চলে গেল দরজা লাগিয়ে দিয়ে। নিধির আগে গজগজ করতে লাগলো। নিধি জুতো ছুঁড়ে মারতে যাবে। আদিল হাত ধরে বলে, বেয়াদব আসলে আপনি। ছাড় ছাড়, আমি বেয়াদব এখানে থাকবি না। দেখবি মজা, উনি কত ভালো মানুষ। নিজেই পরে মনে মনে গালাগালি করবি। কেন? অনেক রাগী উনি, আর খুব কড়া শাসন করে। ওনার জন্য জীবনে একটা প্রেম করে শান্তি পাইলাম না। ভালোই হয়েছে, আমার বউটাকে উনি হেফাজতে রাখছে। এই চুপ কর, আমি ঘুমাবো, কথা বলিস না। কথা বলে কানের কয়েক ইঞ্চি নিচে তবলা বাজাবো। তুমি চাইলে আমি তোমার উপরে উঠে তবলা বাজাতে পারি। আদিলের কথা শুনে নিধি রাগে মারতে যাবে। আদিল নিধির হাত ধরে ছুঁড়ে খাটের উপরে ফেলে দিয়ে বলে, আমি চাইলে বাজাতে পারি, জোর করবো না দেখে বেঁচে গেলে। যাও ঘুমাও, আমি একটু ওয়াশরুমে যাই। আদিল কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বারান্দায় চলে গেল। বারান্দায় বসে থেকে আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। রাত অনেক। আদিল রুমে আসলে দেখে নিধি ঘুমিয়ে গেছে। আদিল নিধির পাশে শুয়ে পড়ল। নিধির দিকে তাকিয়ে আদিল কিছুক্ষণ থেকে পরক্ষণে চোখ সরিয়ে ঘুরে শুয়ে
পড়ল। সকালে ঘুম ভাঙলে নিধি দেখে আদিলের বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। নিধি লাফ দিয়ে উঠে পড়ল। আদিলের ঘুম ভেঙে গেল। আদিল চোখ ডলতে ডলতে বলল, কি ব্যাপার, এভাবে উঠলেন কেন? তুই আমাকে জোর করে তোর বুকের উপরে শুয়ে দিয়েছিলি তাই না? তুই আমার ঘুমের সুযোগ নিয়েছিস। নিধি কথাগুলো শুনে আদিল কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হইলে নিধি বলে ওঠে, এই শুনো, ভাবির থেকে একটু দূরে থাকবে। ভাবি নিশ্চয়ই তোমার সম্পর্কে ঘাটাঘাটি করতে নেমে গেছে রাতের ভিতরেই। এখন হয়তো তোমার সব কিছু জেনে গেছে। জানুগা, আমি গরিব ঘরের সন্তান। সবাই বুঝে গেছে যেখানে আমি তোমাদের কোম্পানির সাধারণ কর্মচারী, সেখানে কি আর বড়লোক হওয়ার কথা নাকি? তাও ঠিক, বাট তুমি যে খচ্চর ছেলে, এইসব জানলে ভাবি যে তোমাকে কি করবে। আচ্ছা চলো দেখি নিজের পরিস্থিতি কেমন। আদিল নিধির সাথে যেতে লাগলো। নিধি পিছনে পিছনে আদিল নিচে গেল। আদিল নিধির সবার সামনে যেতেই হুট করে আদিলের হাত ধরে পিছনের দিকে চোখ ঘুরিয়ে কেউ থাপ্পড় মারল। নিধির চোখ একটা বন্ধ করে ফেলল। আদিল গালে হাত দিয়ে সামনের দিকে তাকাতে দেখে আতিয়া। সবাই চমকে তাকিয়ে থেকে বলল, আতিয়া, কি হয়েছে, মারলে কেন? ভাবি আদিলকে ছাড়েন, ও তো ছোট মানুষ, একটু ফাজিল টাইপ, তাই আগে মেয়েদের সাথে দুষ্টুমি করতো। আমাকে ওইসব কিছু বলছে। এখানে কেন এসেছো তুমি? কি চাও তুমি? আমার এখানে আসার সাহস কিভাবে পেলে? আতিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিল চুপ করে থাকলো, কিছু বলল না। আতিয়া আদিলের কলার ধরে বলল, আমার কথার উত্তর দাও তুমি। এখানে কি করো? পড়াশোনা বাদ দিয়ে এখানে কেন এসেছো? আমাদের কোম্পানির কর্মচারী, এইসব মানে কি? তুমি নিধিকে বিয়ে কেন করেছো? এখনো সময় আছে। নিধিকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাও। আতিয়ার কথা শুনে আদিল সবাই চোখ বড় বড় করে তাকালো। আশিক বলে ওঠে, এসব কি বলো? ডিভোর্স দিয়ে চলে যাবে মানে? কি হলো? আমার কথা তোমার কানে যাচ্ছে না? আমি আতিয়া। আমার কাছে কোনো কিছু গোপন থাকে না। আমি একজনের পিছনে লাগলে তার সম্পর্কে সব কিছু আমার কানে চলে আসে। আশা করছি আমার কথা বুঝতে পারছো। এখান থেকে চলে যাও। আমি এসব আগে জানলে তোমাকে এখান থেকে বের করে দিতাম। আমিও আদিল, আমি কারো কথা শোনার মানুষ না। আমার মন যা বলে আমি সেটাই করি। আমার মন বলেছে এখানে আসতে, আমি এখানে এসেছি। আমার মন বলেছে আমি এখানে থাকবো, সো এখানে আমি থাকবো। যখন মন চাইবে তখন নিজের ইচ্ছেই আমি চলে যাব। আমাকে তখন চাইলেও কেউ আটকাতে পারবে না। আদিল, চুপ করো। আমার বউয়ের মুখের উপর কথা বলার কারো সাহস নাই, আর তুমি কিনা তার মুখের উপরে কথা বলো? আমি কাপুরুষ না যে বউকে দেখে ভয় পেতে হবে আমাকে। আপনার বউ আপনি ভয় পাবেন নাকি না পাবেন সেটা আপনার ব্যাপার। আমি ওনাকে বা কাউকে দেখে ভয় পাই না। আমি শুধু উপরে একজন আছে তাকে দেখে ভয় পাই। অনেক বড় হয়ে গেছো, কথার জবাব অনেক ফুটেছে দেখছি। একদম। শুনেন, এটা আপনারও শ্বশুরবাড়ি, আমারও। আমি এখানে আমার স্ত্রীর জন্য এসেছি। সময় হলে আমার স্ত্রীকে নিয়ে চলে যাব। মিথ্যা বলা বন্ধ করো। মিথ্যা আমি পছন্দ করি না। আমি মিথ্যা বলছি এটা কেন আপনার মনে হচ্ছে? নিধিকে আমি অনেক আগে থেকে চিনি। আদিলের কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেলল। নিধির আম্মু বলে ওঠে, তুমি নিধিকে আগে থেকে চেনো মানে? এই আদিল, মজা করবে না তো? আম্মু ভাবিও মজা করছে। আদিল বেশি বুঝো না, চলো আমার সাথে। নিধি আদিলের হাত ধরতে যাবে। আতিয়া এক ঝটকায় নিধির হাত সরিয়ে দিয়ে বলল, নিধি, তুমি অনেক বড়। তুমি আদিলের সাথে কোনো মেলামেশা করবে না। আমি চাই না তুমি ওর সাথে থাকো। আমি তোমাকে ভালো ছেলের সাথে বিয়ে দেব। আদিলকে তুমি ডিভোর্স দিয়ে দেবে। ভাবি এইসব কি বললেন? আদিল আমার হাজবেন্ড, আমি কেন ওকে ডিভোর্স দিব? আমি আমার বউকে ডিভোর্স দিব না। আমার স্ত্রী আমার কাছে থাকবে। আপনার সমস্যা কেন হচ্ছে আমার বউকে নিয়ে? থাপ্পড় খাবে তুমি। আমার মেজাজ গরম হওয়ার আগে তুমি এখান থেকে বের হয়ে যাও। যাব না মিসেস সাতু, আমি এখানে থাকবো আর আমার বউকে নিয়ে থাকবো। আমাকে সরিয়ে দেওয়ার যত ইচ্ছা চেষ্টা করেন, আমি যাব না। আমি আমার বউকে ভালোবাসি। আতিয়া আদিলের মুখে আতু শুনে বুকের ভেতরে কেঁপে উঠল। বাট লাস্টের কথাই আতিয়া রাগে সজোরে থাপ্পড় মেরে বলে ওঠে, তুই ওকে ভালোবাসোস না, সেটা আমি খুব ভালো করে জানি। আমার সামনে নাটক করিস না। এখান থেকে চলে যা। যত মারেন যাই করেন,
আমি এখান থেকে যাব না। আদিলের গালের দিকে তাকিয়ে লাল দেখে আতিয়ার বুকের ভেতর কেঁপে ওঠে। আতিয়া আদিলের গালে হাত দিতে যাবে, সাথে সাথে ফোন বেজে উঠলে আতিয়া কল রিসিভ করতে চলে গেল। আদিল সোফায় বসে পড়ল। আশিক এসেছে বলে উঠল, এই ছেলে, তোমার তো সাহস কম না? এখন থেকে চলে যাও, বেশি বুঝো না। ও তোমার পিছনে লাগলে কিন্তু বেঁচে ফিরতে পারবে না। আপনার বউ আমার গালে থাপ্পড় পর্যন্ত দিতে পারবে, তার বেশি কিছু উনি আমাকে করবে না। এই আদিল, চলে যাও। ভাবি তোমাকে পছন্দ করে না। এখানে থেকে ভবিষ্যৎ নষ্ট করো না। আমি যাব না বলছি না। আদিলের কথা শুনে নিধি রেখে কিছু বলবে তার আগে আতিয়া বলে ওঠে, তুই এখানে থাকবি, ও আজ থেকে এই আমাদের বাড়ির কাজের লোক। ওকে যার যেমন ইচ্ছে কাজ দেবে, ওকে দিয়ে কাজ করাতে করাতে এমন হাল করবে যাতে ও এখান থেকে পালাতে চাইবে। ভাবি, আপনার প্রস্তাবটা আমার ভালো লাগলো। আদিল, যাও এখান থেকে, এখনো সময় আছে। না হলে জীবনে সুখ বলে কিছু খুঁজে পাবে না। ঠিক মতো কাজে দিয়েছে। কত শখ, আমার মেয়েকে বিয়ে করে সুখে থাকতে চেয়েছিল। নে এবার কাজের লোক হয়ে থাক। লোভ করেছিল না, বুঝ এখন। দরকার হলে আমি এখানে কাজের লোক হয়েই থাকবো, বাট তাও যাব না। জিত ভেবে নিলে হয়, কিন্তু আমি যাব না এখান থেকে। আদিল কথাগুলো বলে উঠতেই আদিয়া থাপ্পড় মেরে কলার চেপে ধরে বলে ওঠে, খুব জিদ, তাই না? জিত ভেবে নিলে হয়, কিন্তু আমি যাব না এখান থেকে। আমি কিন্তু আতিয়া চৌধুরী, আমার জিদ কিন্তু তোমার থেকে বেশি। সো বি কেয়ারফুল। আতিয়ার কথা শুনে আদিল হেসে দিল। আদিল হাসতে হাসতে দেখে আতিয়ারও রেগে গলা চেপে ধরতে যাবে। আদিল সাথে সাথেই বলে ওঠে, আতিয়া চৌধুরী নামটা সুন্দর। হাসছো কেন? আর হাসলে মেরে ফেলবো। আতিয়া, ছাড়ো, কি করছো? আতিয়াকে আশিক ধরে নিয়ে যেতে লাগলো। আদিল আতিয়ার দিকে তাকিয়ে বলল, মিসেস আতিয়া, আপনাকে আমি ভালোবাসি। আপনাকে সত্যি কথা বলি, আমি আপনার জন্য এখানে এসেছি। আমি আপনাকে ভালোবাসি। আমি হাজারবার বলবো, আমি এখান থেকে গেলে আপনাকে নিয়ে যাব, না হলে আমি কখনো এখান থেকে যাব না। আদিলের কথা শুনে সবাই রাগে আদিলের দিকে তাকালো। আশিক রেগে আতিয়াকে ছেড়ে দিয়ে আদিলের কাছে গিয়ে সজোরে কিল ঘুষি মারতে মারতে বলে, তোর এত বড় সাহস, আমার সামনে আমার বউকে বলিস ভালোবাসি, আবার আমার বউকে তুলে নিয়ে যাবি? আমি তোকে মেরে ফেলবো। আদিল হাসতে লাগলো। আতিয়া আদিলের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার থেকে তোমার জিদ বেশি না। তুমি যে স্বপ্ন দেখছো তা কখনোই সম্ভব না। তুমি জীবনের বড় ভুল করবে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার চিন্তা করলে। আমি তো নিয়েই যাব। দেখা যাক। আশিক, ওকে ছাড়ো, আমার সাথে আসো। আতিয়া আশিকের হাত ধরে নিয়ে যেতে নিলে আশিক রেগে বলে ওঠে, আমাকে ছাড়ো। ওর সাহস কি করে হয় আমার স্ত্রীকে আমার সামনে বলে ভালোবাসি? আমার সামনে বলে আমার স্ত্রীকে নাকি তুলে নিয়ে যাবে। আমার সাথে চলো, ওর যা ইচ্ছা বলুক। চলো আমার সাথে। আতিয়া টেনে নিয়ে যেতে লাগলো। আশিক রেগে গিয়ে আদিলের দিকে ফুলদানি ছুঁড়ে মারলে তিতার দৌড়ে গিয়ে আদিলকে সরিয়ে দিল। আদিল নিধির পায়ের কাছে পড়ে গেল। নিধি তাড়াতাড়ি করে আদিলকে তুলে গালে থাপ্পড় মারল। নিধি বলে ওঠে, তুই কতজনকে পছন্দ করিস? কত মেয়ের জীবন নষ্ট করবি? এই সরো তো, ফালতু কথা বলবে না। যা জানো না তা নিয়ে কথা বলবে না। তুই আমার মেয়েকে বিয়ে করে আমার বৌমার পেছনে লেগেছিস। এখন তোকে আমি পুলিশে দেব। দেন ব্রেকিং নিউজ হবে, তালুকদার বাড়ির জামাই জেলে আছে। নিধি নামেও সুনাম হবে, জেল খাটা আসামির স্ত্রী। এই, তুই আমার সাথে চল। নিধি আদিলের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আদিল নিধিকে সবার সামনে টান দিয়ে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলতে লাগলো, এত কষ্ট করে নিয়ে যেতে হবে কেন? চলো আমি তোমাকে নিয়ে যাই। কুত্তা, আমাকে নামিয়ে দে বলছি। আমাকে নামিয়ে দে, না হলে লাথি মেরে সিঁড়ি থেকে ফেলে দিব। বাসর করার জন্য এত জোরে জোরে টেনে নিয়ে যাচ্ছ, আর আমি কিনা তোমার লাথিকে ভয় পামু? চলো আগে বাসর করে নেই, তারপর লাথি দিও। আদিল, বেশি কিন্তু হয়ে যাবে। আদিল, আমাকে নামিয়ে দে, না হলে কিন্তু কামড় মারবো। আদিল কিছু না বলে নিধিকে নিয়ে রুমে চলে গেল। খাটের উপরে ফেলে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে যেতে লাগলো। নিধি ভয়ে দৌড় দিতে যাবে। আদিল সাথে সাথে পিছন থেকে টান দিয়ে জড়িয়ে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আদিলের ঠোঁট কামড়ে দিয়ে ধরল। আদিল নিধিকে কাতুকিতু দিলে সাথে সাথে ছেড়ে দিল।
আদিল নিধিকে ছেড়ে দিয়ে বলল, রাক্ষসী মাংস খাও নাই যে জামাইয়ের মাংস খেতে চাও? আমাকে যেতে দে, না হলে তোর মাঝখানে লাথি মারবো। লুচ্চা, থুকু লুচ্চি মায়া কোথাকার। আরেকটা যে বিয়ে করব তারও অবস্থা রাখতে চাচ্ছে না। নিজে তো দিবে না আদর করতে, আবার অন্য কাউকে যে করব সেটাও করতে দিবে না নাকি? তুই যাকে ইচ্ছে কর, আমাকে যেতে দে। ওকে যাও, না করেছে কে? নিধি চলে যেতে নিলে আদিল হাত ধরে টান দিয়ে খাটের উপর ফেলে দিয়ে নিধির গালে হাত দিয়ে সুরসুরি দিতে দিতে নিচে নামতে যাবে। সাথে সাথে নিধি হাত ধরে ফেলো আদিলের হাত বুকের ওপর থেকে এক ঝটকায় সরিয়ে দিল। নিধি আদিলকে বলল, জোর করে কখনোই কারোর ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা জোর করে কখনোই হয় না। এটা তোমার ভালো লাগা, বুঝতে পারছো? ভালো লাগা নাকি ভালোবাসা সেটা আমি ভালো জানি, তুমি আমাকে শেখাতে এসো না। তা তো দেখতেই পারছি তুমি কতটা জানো। জোর করে নিজের অধিকার খাটাতে এসেছো। তোমার উপরে অধিকার আছে, আমি খাটাবো, এতে সমস্যা কোথায়? আমি তোমাকে অনুমতি দেই নাই। স্ত্রীর অনুমতি ছাড়া তাকে স্পর্শ করা যায় না। তুমি কি চাও আমি তোমার জন্য পরকীয়া করি? আমি পরকীয়া করলে তোমার গুণ বেশি হবে, কারণ তুমি আমাকে আদর করতে দিলে তো আমার অন্য কোথাও যাওয়া লাগতো না। আদিলের কথা শুনে নিধি চুপ হয়ে গেল। আদিল নিধির দিকে তাকিয়ে বলল, কি হলো, চুপ কেন বলো? আমি কি পরকীয়া করব? আমাকে কিছুদিন সময় দাও। 1 বছর হয়ে গেছে, তাও কি সময় হয় নাই? আমার তোমার প্রতি কোনো ফিলিংস আসে না। তোমাকে স্বামী হিসেবে আমি মেনে নিতে পারছি না। তুমি আমার অনেক ছোট। আমার 19 বছরে পড়েছে, আমি এখন আর ছোট নাই। আমার তোমার প্রতি কোনো ফিলিংস আসে না। তোমাকে স্বামী হিসেবে আমি মেনে নিতে পারছি না। তুমি আমার অনেক ছোট। আর আমার 25-এ পড়েছে। নিজে এখন বুঝো তুমি আমার কত ছোট। যেখানে বলো তোমার সাথে কিভাবে আমার চাই। আমি 16 বছর থেকে কয়টা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি তোমার কোনো ধারণা আছে? কি? ঠিক শুনেছো। আদিল, এত নোংরা তুমি যে 16 বছর থেকে এসব করছো। তাহলে তো তোমার আমাকে লাগবে না। তুমি তো আগে থেকে এসব করো। আমি এখন তোমার কাছে নিজের সুখ খুঁজতে চাচ্ছি, যাতে আমাকে অন্য কারো কাছে না যেতে হয়। নিজের পাপ থেকে বাঁচার জন্য তোমাকে আমার লাগবে। এখন তুমি ডিসাইড করো, আমি কি অন্য মানুষের কাছে যাব, নাকি তুমি আমাকে মেনে নিবে? তুমি ভাবো কি করবে? আদিলের কথা শুনে নিধি চুপ করে থাকলো। আদিলের ফোন বাজলে আদিল বারান্দায় চলে গেল। নিধি বসে থেকে আদিলের দিকে তাকিয়ে থাকতে লাগলো আর ভাবতে লাগলো। এদিকে আদিল কারোর সাথে ফোনে রাগারাগি করছে। আদিল বারান্দা থেকে বের হয়ে নিধির দিকে না তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাত 10টায় আদিল বাসায় আসলে আশিক বলে ওঠে, এখনো যাসনি তুই? এখানে কি করছিস? আমার শ্বশুরবাড়িতে আর আমি আসবো না তা তো হয় না। বিবিজান কি করো? বিয়াদবির একটা লিমিট থাকে আদিল। সরি ম্যাম, আমার বউকে আমি ডাকছি। এখানে বেয়াদবির কি হলো? বিয়াদব, এখান থেকে যাও, মেজাজ গরম করো না। আদিল কিছু না বলে চলে গেল। আদিল রুমে গিয়ে খাটের উপর শুয়ে পড়ল। আদিল মাথার নিচে হাত দিয়ে কিছু ভাবতে লাগলো। কিছুক্ষণ পর নিধি খাবার নিয়ে রুমে আসলো। আদিলকে দেখে বলল, আদিল, ফ্রেশ হয়ে খেয়ে নাও। ও মা গো, আমার বিবিজান আমার জন্য খাওয়া নিয়ে এসেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আর সূর্য কোন দিকে ডুবেছে? আদিলের কথা শুনে নিধি কিছু বলল না, টেবিলের উপরে রেখে দিয়ে বলল, ফালতু বকবক না করে যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। 3:30 তো কিছু খাও নাই মনে হয়। আসলে কিছু খাই নাই, অনেক ক্ষুধা লাগছে। আদিল পেটে হাত বুলাতে বুলাতে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে সোফায় বসে খাবার খেতে যাবে। তখনই নিধির দিকে চোখ গেলে দেখে নিধি কিছু ভাবছে। আদিল নিধিকে বলল, বউ খাইছো? তুমি খাও। আসো আমার সাথে এক লোকমা খাও, আসো খাওয়াই দেই। না, লাগবে না, আমি খাইছি। আমার পেটে জায়গা নাই, তুমি খেয়ে নাও। ওকে থাকো, আমি খেয়ে নেই, অনেক ক্ষুধা লাগছে বুঝছো। খাও। আদিল আর কিছু না বলে খাবার খেতে লাগলো। নিধি আদিলের দিকে আর চোখে তাকিয়ে দেখতে লাগলো, আর কিছু ভাবতে লাগলো। আদিল নিজের মতো করে খেতে লাগলো। খাওয়া শেষ হইলে আদিল হাত ধুয়ে রুমাল দিয়ে মুছতে মুছতে সোফা থেকে উঠে নিধিকে কিছু বলতে যাবে, তার আগেই নিধি বলে ওঠে, আদিল, বলো।
নিধি আদিলকে কিছু বলতে গিয়েও গলা শুকিয়ে আসতে লাগলো। আদিল নিধির দিকে আগ্রহ নিয়ে তাকালে নিধি বলে ওঠে, এক গ্লাস পানি দাও তো। ও এই কথা, দিচ্ছি, ওয়েট করো। আদিল নিধির জন্য পানি নিয়ে টি টেবিলের সামনে গেল। আদিল নিধির দিকে তাকিয়ে বলল, ঠান্ডা খাবেন নাকি এটা দিব? ঠান্ডা হলে ভালো হয়। ওয়েট দিচ্ছি। আদিল মিনি ফ্রিজের কাছে গেল। আদিলের দিকে নিধি এক নজরে তাকিয়ে থেকে ভাবতে লাগলো। উফ, আমার মুখ দিয়ে কথাগুলো জীবনেও বের হবে না। কি যে করি, আমি কি আরও কিছুদিন সময় নেব? নিধি কথাগুলো ভাবতে ভাবতে আদিল নিধির সামনে গ্লাসে পানি এগিয়ে ধরে বলল। এই নাও, খেয়ে নাও। আদিলের কণ্ঠ শুনে নিধি ভাবনার জগৎ থেকে বের হয়ে হুট করে বলে দিল, তুমি যদি চাও তাহলে আমার থেকে নিজের অধিকার আদায় করে নিতে পারো, তাও পরকীয়া করার কোনো দরকার নাই। নিধি এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল। নিধি আদিলের দিকে তাকালে দেখে আদিল নিধির দিকে ভুরু কুচকে তাকালো। নিধি বলে ওঠে, ওইভাবে তাকিয়ে আছো কেন? আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার ইচ্ছা মতো আমাকে ব্যবহার করতে পারো। আমি কিছু মনে করব না। তোমার অধিকার তুমি খাটাবে, এইটাই তো স্বাভাবিক। আমি অনেক ভেবে দেখলাম, আমার তোমাকে দূরে সরে রাখা উচিত হচ্ছে না। তাহলে কি এখন শুরু করে দিব নাকি? তুমি চাইলে সব করতে পারো। নিধি তোতলাতে তোতলাতে কথাগুলো বলল। আদিল গ্লাসটা রেখে নিধির দিকে ঝুঁকলে নিধি চোখ বন্ধ করে খাটের চাদর খামচি দিয়ে ধরল। আদিল যত নিজে মুখ এগিয়ে নিতে লাগলো, নিধির নিঃশ্বাস তত ঘন হয়ে আসতে লাগলো। আদিলের নিঃশ্বাস ওর ঠোঁটের উপরে পড়তেই কেঁপে উঠল। আদিল নিধির ঠোঁটের কাছে গিয়ে সোজা কপালে কিস করে দিলে। নিধি অবাক হয়ে তাকালে। আদিল ফিক করে হেসে দিয়ে বলল, মন থেকে যেদিন মেনে নিবে সেদিন আমি তোমার কাছে যাব। আমি তোমার সাথে তখন মজা করছি। তুই মজা করছিস মানে? আমাকে তোর ভালো লাগছে না? অন্য মেয়ের কাছে খোঁজে গিয়েছিস নিজের সুখ খুঁজতে? তুই আমার থেকে বেশি মজা কারো কাছে পাবি না। নিধি কথাগুলো বলে টান দিয়ে আদিলকে খাটের উপরে ফেলে দিল। আদিল কিছু বলার আগে নিধি বলে ওঠে, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমি যা বলবো, যা করব তাই করবি। নিধি কথাগুলো বলে আদিলকে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল। আদিল নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিধির উপর ঝাঁপিয়ে পড়ল। আদিলের স্পর্শে নিধি কেঁপে কেঁপে উঠতে লাগলো। নিধি ব্যথায় কুকড়ে উঠলে আদিল নিজের মতো করে আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করলে আদিল নিধি দুজন ক্লান্ত হয়ে গেল। নিধি আদিলের বুকের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ল। আদিল নিধির কপালে চুমু দিয়ে বলল, সরি, আমি বেশি ব্যথা দিতে চাই নাই। জানি, সরি বলতে হবে না। এখন বলো, আমার থেকে বেশি কেউ তোমাকে মজা দিতে পারবে? না না, তুমি অনেক ভালো বউ। গুড, ঘুমাবো। গুড নাইট। ওকে, বাট তুমি যদি চাও তাহলে আরও একবার করি। না মানে তোমার মন ইচ্ছে? আদিলের কথা শুনে নিধি বলে ওঠে, সরি আদিল, আমার অনেক ব্যথা সাথে জ্বালা করছে। আমি আর পারবো না, প্লিজ কিছু মনে করো না। আচ্ছা, সমস্যা নেই, ঘুমাও। আদিল নিধির কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নিধি আদিলকে দেখে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আদিলের ঠোঁটের কাছে যেতে নিবে, সাথে সাথেই আদিল খপ করে ঠোঁট জোড়া নিজের দখলে নিলে। নিধি চোখ জোড়া বড়বড় করে ফেলল। আদিল নিধিকে নিচে ফেলে আদর করতে যাবে, তখনই দরজায় নক করার শব্দ হইলে আদিল নিধিকে ছেড়ে দিল। নিধি দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আদিল উঠে দরজা খুলে দিলে দেখে আশিক। আদিল বলে ওঠে, ভাইয়া কিছু বলবেন? তোমার আপু ডাকে। আমার আপু মানে? সরি মানে আমার বউ তোমাকে ডাকছে। আপনার বউকে বলেন আমার যেতে দেরি হবে। ওকে ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তোমাকে কাজ করতে বলেছে আর আমি ঘুমাতে না করছে। যাচ্ছি। আশিক চলে গেলে আদিল ওয়াশরুমে দরজায় নক করলো। নিধি বলে ওঠে, উষ্টা মারবো। গোসলও করতে দিবে না শান্তি মতো নাকি? যা বাবা, একটু তো দুষ্টুমি করতাম, ডিস্টার্ব তো করতাম না, তাই না? না ছাড়ো, কখন কে আসবে আমার শরম করে। যাও তো। শরম? চাদরটা তুলে নিয়ে যান, ওইটা দেখলে এমনিতে শরম পাইতে হবে।
আদিলের কথা শুনে নিধি তাড়াতাড়ি করে দরজা খুলে আদিল ঢুকে পড়লে নিধি বের হইতে চাইলে আদিল হাত ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, কোথায় যাও বউ? এই বদমাইশ, ছাড়ো বলছি। আমার আদর পূর্ণতা পায় নাই। এই বদমাইশ সারা রাত ঘুমাতে দেয় নাই, আর বলেন আপনার আদরের পূর্ণতা পান নাই। সকালেরটা পাই নাই। আদিল কথাটা বলে নিধিকে দেওয়ালের সাথে চেপে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আদিল নিধিকে মাতাল করে দিতে লাগলো। নিধি নিজের কন্ট্রোল হারিয়ে আদিলের উপর ঝাঁপিয়ে পড়ে বাথরুমের দরজায় নখ হলে আদিল বিরক্ত হয়ে গেলে নিধি বলে ওঠে, কে? আমি আপু। কি হয়েছে, ধাক্কা কেন দিচ্ছিস? ভাবি তোমাদের ডাকে। যা আসছি। রাকিব চলে গেল। দুজন তাড়াতাড়ি করে গোসল করে নিল। দুজন ওয়াশরুম থেকে বের হয়ে তাড়াতাড়ি পোশাক চেঞ্জ করে নিল। মাথার চুল দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আদিলের দিকে তাকিয়ে বলল, কটা বাজে? তোমাকে বলছি না এইখানে থাকলে কাজ করে খেতে হবে? কি কাজ করতে হবে ম্যাম? তাড়াতাড়ি বাজারের ব্যাগ নিয়ে বাজার করে নিয়ে আসো। আমি বাজার করতে পারি না। কেউ থাকলে তাকে বলেন আমার সাথে যেতে। ফকিন্নির বাচ্চা হয়ে বাজার করতে পারিস না? তাড়াতাড়ি যা বাজার করতে, আমার বৌমার মাথা গরম করিস না। গরিব ঘরের ছেলে তো কি হয়েছে? আমি বড় লোকদের বাজার কখনো করি নাই। লিস্ট করা আছে কি কি আনতে হবে। আমার হাজবেন্ড এখানে কাজ করার জন্য আসে নাই। ভাবি, রহিম চাচা কই? সবসময় তাকে দিয়ে করান, তাকে দেন। এত বড় সাহস, বৌমার মুখের ওপর কথা বলিস? এই ফকিন্নির বাচ্চাকে এখান থাকতে দিছি, খেতে দিব, এটাই তো ওর সৌভাগ্য। আবার কাজ করতে পারবে না এই ছেলে। এখন যা। আম্মু, ও এই বাড়ির কাজের লোক না, ও আমার হাজবেন্ড। নিধির কথা শুনে নিধির চাচি বলে ওঠে, দেখ নিধির বড় বৌমা যেহেতু ওকে কাজ দিয়েছে সেহেতু করতে হবে। বড় বৌমা যাকে যে কাজ দিয়েছে তাকেই সেটা করতে হবে, ভালো করে জানিস। ওকে, জামাইকে দিয়ে যেহেতু কোনো কাজ করাতে চাইছো না, তাহলে এক কাজ করো, তুমি রান্না করবে আজ থেকে, আর তোমার জামাই ঘরে চুরি পরে থাকবে। কি বলো? কি? আমি রান্না করে খাবো? তুমি যেহেতু জামাইকে দিয়ে কাজ করাবে না, সেহেতু আমি তো দুজন বেকারকে একসাথে বসিয়ে খাওয়াতে পারবো না। দুজনের ভিতরে একজনকে কাজ করে খেতে হবে। আমি এই বাড়ির মেয়ে ভাবি, ভুলে যাবেন না। বৌমা, নিধি কেন কাজ করবে? ওই ছেলে, তুই যাস না কেন? আমি রান্না করব। আদিল, তুমি রুমে যাও, তোমাকে কিছু করা লাগবে না। তুমি পড়াশোনা করবে, খাবে, সব করবে, আর আমি কাজ করব। নিধি কথাগুলো বলে রান্নাঘরের দিকে চলে গেল। আদিল আতিয়ার দিকে রাগি লুক নিয়ে তাকালে। আতিয়া কিছু না বলে চলে গেল। নিধির আম্মু বলে ওঠে, ফকিন্নির বাচ্চা, তোর জন্য আমার মেয়েকে রান্না করে খেতে হবে? যে মেয়েকে আমি একটা ফুলের টোকা পর্যন্ত দিতে দেই নাই, আর সেই মেয়েকে তোর জন্য রান্না করতে হবে? আদিল কিছু না বলে রান্নাঘরে চলে গেল। আদিল নিধির হাত ধরে বলে, নিধি, তোমায় কিছু করতে হবে না। তুমি যাও, আমি বাজার করে নিয়ে আসছি। তোমার কিছু করা লাগবে না। তুমি বই নিয়ে আসবে, পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এখন না হয় আমি আছি, ভবিষ্যতে আমাদের সন্তান হলে তখন তাদের জন্য তো কিছু করা লাগবে। আর তুমি যাও, আমার কাজ শেখা উচিত। যখন তোমাকে নিয়ে আলাদা থাকবো তখন তো তোমাকে রান্না করে খাওয়াতে হবে, তাই না? যাও, আমাকে নিয়ে ভেবো না। তুমি তো কখনো কোনো কাজ করো নাই, তুমি এইসব করো না। যাও তো, আমাকে নিয়ে ভাবতে হবে না। নিধি আদিলকে বুঝিয়ে পাঠিয়ে দিল। আদিল রহিম চাচার সাথে চলে গেল। আদিল বাজারে গিয়ে বাজার করা শেষ করে 2টা বাজারের ব্যাগ নিয়ে আদিল হাঁটতে লাগলো। আর পিছনে রহিম চাচা 4টা দেশি মুরগির সাথে 3টা হাঁস নিয়ে যেতে লাগলো। বাসার ভিতরে গেলে আতিয়া বলে ওঠে, বাজারগুলো কাকি দেখেন তো ঠিক আছে কি না। আদিল, বাজারগুলো রান্নাঘরে দিয়ে আসো। আর চাচা মুরগি হাঁস জবাই করে কেটে দিয়েছে। আমাকে স্যারের সাথে যেতে হবে। এই ফকিরের বাচ্চা, তুই কর ওই সব। ওর হাতে ফোসকা পড়ে গেছে। এত ভারী ব্যাগ কেউ হাতে করে নিয়ে আসে? রিক্সা ছিল না? বাজার করে টাকাটা বাজে নাই, তাই হেঁটে আসতে হয়েছে। আমি তাহলে আসছি। কিরে, হাতে এমন কিছু হয় নাই যা জবাই করে কাটাকাটি করা শুরু কর। এ রাকিব, চল আমরা 2জন করি। আদিল, তুমি রুমে গিয়ে রেস্ট নাও।
নিধি তোমার হাতে কি হয়েছে? কই কিছু না, তুমি রুমে যাও, ভাইয়ারা করে নিবে। আদিল নিধির কাছে গিয়ে হাত ধরলে দেখে হাত কেটে গেছে। আদিল নিধির দিকে তাকিয়ে বলল, তোমাকে বললাম না ওইসব করা লাগবে না, কতখানি কেটে গেছে, এরপরেও রান্না করছো কেন? ও কিছু না, তুমি যাও রুমে, আর কাজের লোক সব ছুটি দিয়ে দিয়েছে। চলো আমার সাথে। না, কোথাও যাবে না, মাছ পড়ে গেল, থাকো। নিধি দৌড়ে চলে গেল। আদিল বটি নিয়ে বাহিরে গেল। সবে মিলে বাহিরে বসলো। তিধার রাকিব সবাইকে চা এগিয়ে দিল। সবে বসে থেকে আদিলের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আদিল বলে ওঠে, রাকিব একটু ধরবে, একা তো জবাই করা যাবে না। ওয়েট, আমি ধরছি। আদিল তুমি ছাড়ো রাকিব, আর আমি জবাই করি। মেয়ে মানুষ জবাই করতে হয় না, আমরা দুজনেই করি। নিধি আসলে তিধা বলে ওঠে, কোথায় লেখা আছে মেয়েদের জবাই করা যাবে না? সঠিক নিয়মে করলে কিছু হবে না, যত সব। এই, তোকে করতে হবে না, ত্রিধা বসতো। রাকিব আসো তো। রাকিব আদিল জবাই করতে যাবে। তিধা রেগে আদিলের হাত থেকে নিয়ে বলল, এখান থেকে যাও। আদিলকে সরিয়ে দিয়ে তিধা রাকিব জবাই করতে লাগলো। আতিয়া আর চোখে দেখতে লাগলো। নিধি আদিলের কাছে আসলো। আদিল নিধির হাতের দিকে তাকিয়ে থাকলো। নিধি হাত ধরে বলল, তুমি একটু রেস্ট নাও। তোমার হাতে চলো, ব্যান্ডেজ করে দেই। আদিলের হাত ধরে নিধি নিয়ে গেল। আদিলকে রুমে নিয়ে গেলে আদিল খাটে বসলে নিধিকে কোলে বসিয়ে দিয়ে গলায় কিস করে নিধি বলে ওঠে, এই বেয়াদবটার দুষ্টুমি জীবনেও কমবে না, চুপ করে বসে থাকো তো। তুমি বসে থাকো, তোমাকে জড়িয়ে ধরার ভিতরে শান্তি লাগছে। ওয়েট করো। নিধি আদিলের জন্য ব্যান্ডেজ নিয়ে এসে লাগিয়ে দিতে লাগলো। আদিল বলে ওঠে, তোমার হাত তো কাটা, আমি লাগিয়ে নিচ্ছি, তুমি বসে থাকো। এই 2 আঙ্গুল ব্যবহার করতে পারি, দাও। নিধি টান দিয়ে নিয়ে আস্তে আস্তে লাগিয়ে দিল। আদিল নিধিকে কোলে বসিয়ে জড়িয়ে ধরে থাকলো। নিধি আদিলের গালে কিস করে বলল, আদিল, এক রাতের ভিতরে কেন জানি তোমাকে বেশি ভালোবেসে ফেলেছি। তোমাকে 2টা ঘন্টা দেখি নাই, এতে আমার কেমন যেন অস্থির লাগছিল। আদিল, তোমার মাঝে কিসের এত মায়া? যাক বাবা, বউটা একটু হলেও আমাকে ভালোবাসছে। বউ তুমি ছাড়া কিন্তু আমার আপন বলতে কেউ নাই। তুমি আমাকে কখনো কষ্ট দিবে না বলো? না, কখনোই দিব না। নিচ থেকে ডাকাডাকি শব্দ শুনলে আদিল নিধি দুজন উঠে নিচে চলে গেল। নিচে গেলে চাচি বলে ওঠে, আদিল নিধি খেতে আসো। আদিল নিধির সাথে সবার সাথে বসলো। আদিলের হাতের দিকে তাকিয়ে আতিয়া কিছু না বলে চুপ করে নিজের কাজ করতে লাগলো। চাচি খাবার পরিবেশন করে দিতে লাগলো। নিধির আম্মু বলে উঠল, নিধি আয়, আমি তোকে খাইয়ে দেই। লাগবে না, আমার হাত আছে। আদিল আতিয়ার দিকে তাকালে দেখে আতিয়া নিজের মতো করে খাচ্ছে। আদিল চোখ সরিয়ে নিল। আদিল হাত দিয়ে খেতে যাবে, নিধি হাত ধরে ফেলল। নিধি বলে ওঠে, আমি খাওয়াই দেই। না, তোমার হাত তো কাটা। ত্রিধা, চামচটা এদিকে দিতে পারবে? দিদা চামচ এগিয়ে দিলে আদিল চামচ দিয়ে নিধিকে খাওয়াই দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। হঠাৎ করে আদিলের ফোন বেজে উঠলে আদিল ফোনটা বের করে পরিচিত নাম্বার দেখে কল কেটে দিল। আদিলের ফোন বারবার বাজতে লাগলো আর আদিল কল কেটে দিতে লাগলো। আতিয়া বিরক্ত হয়ে বলল, এই ছেলে, এই কলটা কি রিসিভ করে কথা বলতে পারো না? দরকারি ফোন হলেও তো হতে পারে। ফোনটা ধরো। আদিল ফোনটা রিসিভ করে কানে ধরতে ও পাশ থেকে কিছু বলার আগে আদিল বলে, আমি যেহেতু কল কেটে দিচ্ছি, তার মানে আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না। আপনি বারবার কেন কল করছেন? আদিল, আমার কথাটা তো শোনো। শুনতে চাই না, আমাকে কল দিবেন না। কল দিলে আমি সিম ভেঙে ফেলবো। ওকে, কল দেব না। তুমি তালুকদার বাড়ির ওইখানে আসো? জাহান্নামে আছি, কল কাটেন, মেজাজ খারাপ আছে। এসব কী ধরনের কথা বলো? আদিল, ওকে দেখেছো? আমার সামনে আছে, কথা বলেন না, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমাকে কল দিবেন না বলে দিলাম। আদিল কথাটা বলে ফোন পকেটে দিল। আতিয়া গ্লাসের পানি আদিলের মুখে ছুঁড়ে মেরে বলল, এভাবে কথা বলার সাহস কোথায় পেয়েছো তুমি? তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, আমি নিজেকে অনেক কিছু ভাবি, আর আমি কার সাথে কিভাবে ব্যবহার করব, এইটা আমার একান্ত ব্যাপার। জাস্ট স্যাট আপ। তুমি কার সাথে কেমন ব্যবহার করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু এই মানুষটার সাথে তুমি এইভাবে কথা বলতে পারো না। এইভাবে কথা বলার কোনো রাইট তোমাকে আমরা দিই নাই। আপনারা মানে কি বোঝাতে চান?
আমি আমার মতো চলি, আমি কারো কথা শোনার প্রয়োজন মনে করছি না। আদিলের কথা শুনে আতিয়া রেগে গ্লাসটা আরেকবার ছুঁড়ে মারতে যাবে, সাথে সাথে আশিক ধরে বলল, বউ শান্ত হও। আদিল চুপ করে খাও তো, কথা বলো না। বৌমা, ও যার সাথে যেভাবে কথা বলুক তাতে তোমার কি? ও যে বেয়াদব বংশের ছেলে, ফুটপাতে বড় হয়েছে, সেই ছেলের থেকে আর কত ভালো ব্যবহার আশা করা যায়? ঠিক বলেছেন, এইসব ছেলের থেকে ভালো কিছু আশা করা যায় না। বিরক্তকর ছেলে কোথাকার। এই, আমার সামনে থেকে যাও। আদিল, ভাবির সাথে তর্ক করো না। তুমি এইভাবে কেন কথা বলছিলে? আর কে ছিল কলে? তুমি তো এমন বেয়াদবি কারোর সাথে করো না। আমি যতটা জানি তুমি নম্র ভদ্র একটা ছেলে, একটু রাগ বেশি। তাই কে ছিল বলো তো? কেউ না, আমি বিরক্তকর ছেলে। আমার থেকে ভালো কিছু আশা করা যায় না। আরে কিসের আশা আমার থেকে করবেন? আশা করার মতো কোনো অপশন রেখেছেন আপনি? আমার থেকে কোনো আশা করা তো দূর, আশা করার নামও আপনার মুখে নেবেন না। আদিল কথাটা বলে রাগে চেয়ার ফেলে দিয়ে চলে গেল। আতিয়া আদিলের দিকে তাকিয়ে থাকলো। আদিলের চোখের কোণে পানি জমা হয়ে গেল। আতিয়া কিছু না বলে খেয়ে উঠে চলে গেল। নিধি উঠে চলে আসলো। রুমে গেলে দেখে রুমে নাই। আদিল বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। আদিল, ভাবির কথায় কিছু মনে করো না। জানি না, ভাবি তো আগে কখনো কারোর কথা বলা নিয়ে কিছু বলে নাই। হঠাৎ করে তোমার উপরে কেন যে পদে পদে তোমার ভুল ধরছে। নিধি কথাগুলো বলে আদিলের কাঁধে হাত দিতে আদিল নিধির দিকে ঘুরে কোলে তুলে নিল। নিধি বলে ওঠে, আদিল, কি করছো? নামিয়ে দাও। আদিল কিছু না বলে নিধিকে খাটের পর বসিয়ে দিয়ে ওর কোলে মাথা দিয়ে শুয়ে থাকলো। নিধি কিছু না বলে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 1 মাস পর আদিল নিধির সাথে দুষ্টামি করছিল আর হাঁটছিল। নিচে নামতেই নিধি আদিল থমকে গেল। তিধাকে সবাই ঘিরে বকাঝকা করছে। একসাথে সবাই তিধাকে চেপে ধরেছে। আদিল নিধির হাত সরিয়ে রাকিবকে সরিয়ে দিয়ে তিধার সামনে গিয়ে দাঁড়ালো। তিধার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আদিল সবাইকে অবাক করে দিয়ে তিধাকে বুকের সাথে চেপে ধরলো। সবাই রেগে আদিলকে মারতে যাবে। তিধা আদিলকে শক্ত করে জড়িয়ে ধরে হামা করে কান্না করতে লাগলো আর বলল, আদিল, আমি কিছু করি নাই। আদিলও আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আদিল, আমি তোমাকে টাচ করে বলছি, আদিল আমি কিছু করি নাই। তিধার কান্নার শব্দ বেড়ে গেল। আদিলের শার্ট খামচি দিয়ে ধরে কান্না করে কথাগুলো বলল। নিধির চাচি আদিলের পিছনে ধরে বলল, আদিল, আমার মেয়েকে ছাড়ো, হচ্ছেটা কি? আদিল, এসব কি হচ্ছে? আদিল নিধির চাচির হাত সরিয়ে দিয়ে তিধার হাত ধরে সোফায় বসিয়ে দিল। তিধার হাত শক্ত করে ধরে বলল, কি হয়েছে ত্রিধা? কি করো না তুমি? আমাকে খুলে বলবে? আদিল, ওইখান থেকে সরো। সবাই আদিলকে সরিয়ে দিতে চাইলে নানা কথা বলে আদিল নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে বলল, জাস্ট সেট আপ। কেউ আর একটা কথা বললে আমি তার মুখ ভেঙে ফেলবো। আদিলের চিৎকার শুনে সবাই থমকে গেল। আতিয়া বলে ওঠে, হচ্ছেটা কি এসব? একজনকে রেপ করে আর একজন জোর করে ছেলে মানুষের সাথে এসব হচ্ছেটা কি? আমি কি তোমাদের বাহিরে পড়াশোনার জন্য পাঠিয়ে বড় ভুল করেছি নাকি? তোমরা কি শুরু করেছো? আমার মান সম্মান শেষ করে দিচ্ছ। আদিয়ার কথা শুনে তিধা আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আদিল বলে ওঠে, আপনি একটু থামবেন? আমাকে ওর সাথে কথা বলতে দেন। এই, তুমি কেন ওর সাথে কথা বলবে? কাকি কাকু তো আছে, তারা কথা বলবে। আদিল, ওইখানে থেকে সরে আসো। আর ত্রিধা, তুই আমার জামাইয়ের কসম খাইলি কেন? তুই যদি ওইসব করে থাকোস তাহলে কি হবে? নিধি চুপ করো, ও অনেক ভয় পেয়েছে। ওকে কথা বলার সুযোগ করে দিবে? ত্রিধা, তোমার হাত আমি শক্ত করে ধরেছি। বলো কি হয়েছে? কেন কান্না করছো? আমাকে একটু খুলে বলবে? কি আর খুলে বলবে? আমার মেয়েকে জোর করে কিছু কুত্তা কুরে কুরে খাচ্ছে, তাতে সবাই আমার মেয়ের সাথে কম খারাপ আচরণ করে নাই, আর এখন নিজের মেয়ে নিজের ইচ্ছের ছেলের মানুষের সাথে। ছি! প্লিজ কাকি, আর কিছু বলো না, আমি আর কিছু শুনতে পাচ্ছি না। আমাকে তোমরা প্লিজ একা থাকতে দাও। আদিল, আমার হাত ছাড়ো, আমি খারাপ মেয়ে। তুমি তো ভালো করে জানো আমি তোমার সাথে অন্যায় করেছিলাম, দেখে আমি আজ শাস্তি পাচ্ছি তার। তিধার কথা শুনে নিধি বলে, কি? ওর সাথে অন্যায় করেছিস, তার শাস্তি পাচ্ছিস মানে? নিধি প্লিজ, সবাই একটু চুপ করবেন? ত্রিধা, আমাকে বলো কি হয়েছে? সবাই প্লিজ চুপ করেন।
আমাকে একটু শুনতে দিবেন দয়া করে? আদিলের চিৎকার শুনে সবাই চুপ হইলে তিধাকে ধরে বলল, তুমি ভয় পেয়ে আছো? আমাকে বলো কি হয়েছে। আমি তোমার পাশে আছি। আমি জানি তুমি আর যাই করো পরিবারের মান সম্মান যাবে এমন কিছু করবে না। আদিলের কথা শুনে তিধা আদিলের দিকে তাকায়। নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলল, আদিল আমাকে একটু কিছুক্ষণ জড়িয়ে ধরতে দেবে? আমি একটু কান্না করতে চাই। আমার বুকের ভিতরটা ভারী হয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আদিল প্লিজ একবার জড়িয়ে ধরতে দাও। আমি আর কোনো দিন তোমায় জড়িয়ে ধরতে বলবো না, আমার বড্ড কষ্ট হচ্ছে। ওকে ধরো। হচ্ছেটা কি? ওই তোমার বোনের জামাই, তুমি তাকে জড়িয়ে ধরতে চাও মানে? নোংরামি করে এইসব আবার ওর দিকে নজর যাচ্ছে। এই আদিল, ওঠো এখান থেকে। আতিয়া আদিলের হাত ধরে টান দিয়ে নিয়ে যেতে নিবে। তিদার হাত সরিয়ে দিতে যাবে। আদিল তিদার মুখের দিকে তাকিয়ে বলল, হাত ছাড়েন, আমি ওর সাথে কথা বলছি, আমাকে বলতে দেন। আগে বলো কি হয়েছে, আমাকে বলো ত্রিধা। তুমি ভালো করে জানো আমার এক কথা বলতে ভালো লাগে না, আমার রাগ উঠে যায়। তিধা আদিলের কথা শুনে কান্না করতে লাগলো। আদিল সহ্য করতে না পেরে রেগে বলে উঠল, আরে কান্না কেন করছো? কথাটা বলছো না কেন? কি হয়েছে? এভাবে কান্না করে কি বোঝাতে চাচ্ছ? আদিলের ধমক শুনে তিধা ভয়ে বলে ওঠে, আদিল, গতকাল রাতে রোমানের জন্মদিন ছিল। ও একটা পার্টি দিয়েছিল, ওইখানে সবাই গিয়েছিল। রাতুল, সাকিব, শাওন, আমি, রুমানা, রূপাও ছিল। সব কিছু ভালোই চলছিল, সবাই মিলে অনেক মজা করছি। করতে করতে রোমান জোর করে আমায় ড্রিঙ্কস করাতে চায়। আমি করতে না চাইলে ও শুধু তোমার কথা বলে, আমাকে রাগিয়ে দেয়। আমাকে বলে আদি কিছু বলে তো এতক্ষণে করতে, আমাকে তো ভালোবাসো না, আরও অনেক ধরনের কথা বলে। পরে আমি ওর মন রাখার জন্য আর ফালতু কথা না শোনার জন্য ড্রিঙ্কস করতে রাজি হয়ে যাই। আমি ওর দেওয়া ড্রিঙ্কস করার পর মাথা চক্কর দেয়। আমি বাসায় যাওয়ার জন্য বের হতে চাইলে ওরা সবাই জোর করে। আস্তে আস্তে সবাই চলে গেলে আমি বলি যে এখন চলে যাই, বাট ও আমার কথা না শুনে আমার সাথে জোর করতে থাকে। আমি বুঝে পেরে পিছনে ঘুরতেই সাথে সাথে তিধা আর কিছু বলার আগে আদিল মুখে হাত দিয়ে বলল, আর কিছু শুনতে চাই না, আমার শোনার মতো ধৈর্য আর নাই। এইসব হয়ে থাকলে ওই পিক আর ভিডিও তো স্পষ্ট দেখা যাচ্ছে তুই ওর সাথে জোর করে। আদিল, ওই সব এডিট করা, আমাদের মাঝে কিছু হয় নাই। আমি ওকে মাথায় আঘাত করে ওখান থেকে পালিয়ে আসি। তুমি তো জানো আমি ড্রিঙ্কস করলেও আমি ওই অবস্থায় 4 ঘন্টা ঠিক থাকতে পারি। তুমি তো জানোই আমি কেমন। আদিল, আমাকে আর কিছু বোঝাতে হবে না, আমি বুঝেছি। আদিল, আমাকে তুমি বিশ্বাস করছো তো? আমি আসলে কিছু করি নাই, ওসব ভিডিও এডিট করা। আমি তোমার মাথা টাচ করে বলছি, আমি নিজের মাথা টাচ করে মিথ্যা বলতে পারি, কিন্তু তোমাকে টাচ করে আমি মিথ্যা বলবো না, এইটা তো বিশ্বাস করো আদিল। তিধার হাত সরিয়ে দিয়ে বলল, আমি তোমাকে বিশ্বাস করেছি, আমি জানি তুমি কখনোই ওইসব কিছু করবে না। ওয়েট করো, কান্না করো না, তোমার চোখে পানি ফেলো না। আমি ওকে সারা জীবনের কান্না করানোর ব্যবস্থা করছি। আদিল কাউকে কল দিতে যাবে, সাথে সাথে নিধি আদিলের ফোন ধরে বলল, ওর বাবা মা ওকে বিশ্বাস করে না। যেখানে পুরো ফ্যামিলি ওর বিরুদ্ধে, সেখানে তুমি ওকে বিশ্বাস করছো। এখানে হচ্ছেটা কি? কি সম্পর্ক ওর সাথে? তোমরা একে অপরকে আগে থেকে চেনো নাকি? হ্যাঁ চিনি। চিনো? কিভাবে? এই ওয়েট, ওই কি ত্রিধা, মানে তোমার এক্স গার্লফ্রেন্ড, যাকে তুমি নিজে তার নতুন বয়ফ্রেন্ডের হাতে তুলে দিয়েছিলে তার সুখের জন্য? নিধির কথা শুনে আদিলের মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলে সবাই অবাক হয়ে গেল। নিধি বলে ওঠে, কি যে তোমাকে বাজেভাবে ঠকিয়েছিল, আজ সেই মানুষটার পাশে দাঁড়াচ্ছ, আবার তাকে বিশ্বাস করছো। তুমি কি পাগল নাকি? আদিল, তুমি আপুকে আমার সম্পর্ক সব বলেছ? আমি কিছু বলি নাই, তোমাকে পরে বলছি। আমি আগে কল করি একজনকে। আদিল উঠে চলে গেল। কিছুটা দূরে গিয়ে কারোর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে আদিল বাসার ভিতর ঢুকে বলে ওঠে, কাজ হয়ে গেছে, চিন্তা করো না, ওইসব ভিডিও ডিলিট হয়ে যাবে আর রোমানকেও ধরে ফেলবে। তুমি কে যে সব ভিডিও ডিলিট হবে, আবার ওই ছেলেটাকে ধরবে? তোমার একটা কলে এত কিছু হয়ে যাবে? আমার মানুষ আছে। যাই হোক ত্রিধা, চিন্তা করো না আর কান্না বন্ধ করো। আমি তোমাকে বলেছিলাম না
তোমার বন্ধু হয়ে সবসময় তোমার পাশে থাকবো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আদিল, আমাকে তুমি ক্ষমা করে দিও। কত ঢং! যে মেয়ে 3 বছরের ভালোবাসা এক নিমেষে শেষ করে দিয়েছিল, যাকে পাগলের মতো ভালোবাসলে সেই তোমাকে অবহেলা করে গেছে, আর আজ তার জন্য এত কিছু। তোমার জায়গায় আমি থাকলে জীবনেও আমার এক্সকে ক্ষমা করে তাকে সাহায্য করতাম না, উল্টা আরও ফাঁসিয়ে দিতাম। নিধির কথা শুনে আদিল হেসে ফেলল। নিধি রেগে তেলে বেগুনে ফুলে উঠল। আদিল নিধির কাছে গিয়ে কাঁধে হাত দিয়ে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, এক্স নিয়ে থাক তুই, আর একটা কথাও আমার সাথে বলবি না। নিধি কথাগুলো বলে দৌড়ে চলে গেল। আদিলের দিকে দ্বিধা তাকিয়ে বলল, এক রাতের ভিতর বউকে সব কিছু বলে দিয়েছো? বউকে এত ভালোবেসে ফেলেছো? আমি নিধিকে কিছু বলি নাই। কিছু বলো নাই, তাহলে আমার সম্পর্কেও কিভাবে জানলো? তোমার মনে আছে আমি তোমাকে রোমানের হাতে তুলে দিয়ে 1 মাস কলেজে যাই নাই? ভ্রমণে গেছিলে? ওই ভ্রমণ করতে গিয়ে আমার লাইফে একটা কাহিনী হয়ে যায়। কিসের কাহিনী? আমরা কিছু ফ্রেন্ড মিলে ওইখানে গেলে আমি একটা জায়গায় আটকে গেছিলাম। সেখানে তোমার বোনের সাথে আমার দেখা হয়। নিধি আর আমি নিজেদের জীবন বাঁচাতে গিয়ে ভুলে একটা বাড়িতে আটকা পড়ে যাই। গ্রামবাসী সকালে আমাদের দেখে ভুল বুঝে আমাদের জোর করে বিয়ে দিয়েছিল। আমি নিধিকে সহ্য করতে পারি নাই, নিধিও না। আমার ফ্রেন্ড গ্রুপ আর রাকিব, সাইকেল, ওরা সবাই গিয়ে আমাদের কাছে পৌঁছে যায়। কি তোমাদের বিয়ে হয়েছিল আগে? হ্যাঁ, নিধি ধর্ষিতা না, আমি ওর হাজব্যান্ড। যাকে নিয়ে এত কিছু বলেছে ওই ছেলে আর কেউ না, আমি। কি তাহলে শাকিল যে বলছে রাকিব তুই ও ছিলি? আমি জানতাম না শাকিল ভাই আমাকে ওইসব পিক দেখায় আর আমাদের নিয়ে ওখানে গিয়েছিল। আমরা তো কিছু জানতাম না। খাবার খেতে গেলে শাকিল পিকগুলো দেখাচ্ছিল, তখন ওইখান থেকে আদিল ভাইয়ের বন্ধু গিয়ে পিকগুলো দেখে এবং আমাদের ধরে। তারপর শাকিল আমাদের নিয়ে যায়। এই শাকিলকে আমি ছাড়বো না। আগে বলেছিলাম ওই শাকিল মোটেও ভালো ছেলে না। আমি জানতাম ওই সাইকেলে এইসব ছড়াবে। আজ থেকে আমি ওই শাকিলকে এই বাড়িতে দেখতে চাই না। তুমি ওকে বলে দিবে এই বাসায় যেন না আসে। কত অন্যায় করেছো সবাই আমার মেয়ের সাথে। আর ওই ছেলে, তুই আমার মেয়েকে বিয়ে করেছিস ভালো কথা, আমি যদি দেখি আমার মেয়ে কষ্ট পেয়েছে তোর খবর আছে। চিন্তা করেন না, আপনার মেয়ে যেহেতু আমার স্ত্রী, তার সুখ দুঃখের সাথে থাকবো। আচ্ছা আমি আসছি। আর ত্রিধা, চিন্তা করো না, হয়ে গেছে কাজ। আদিল কথাগুলো বলে চলে যেতে লাগলো। ত্রিধা আদিলের দিকে রাগী চোখে তাকিয়ে থাকলো। তিধা দৌড়ে চলে গেল। তিধার পিছন পিছন নিধি, চাচি চলে গেল। আদিল রুমে গিয়ে দেখে নিধি দরজা বন্ধ করে দিয়ে কান্না করছে। আদিল দরজায় নক করে বলতে লাগলো, নিধি দরজা খুলো। ত্রিধার কাছে যা তুই, আর আমার রুমে আসবি না। তুই ত্রিধার রুমে যা, তোর এক্সের প্রতি অনেক ভালোবাসা বাড়ছে তাই না? তুই যা ওর কাছে যা, আমার কাছে আসবি না। আচ্ছা যাবো, দরজা খুলো। তুমি আমার একমাত্র বউ, তুমি কিছু বললে আমি শুনবো না, তা কি আর হয়? আদিলের কথা শুনে নিধি আরও জোরে জোরে কান্না করতে লাগলো। নিধির একে বলে ওঠে, তুই যা ওর কাছে, তুই আমার দরজার সামনে থেকে যা। আরে বাবা, বলেছি তো যাবো, আগে দরজা তো খুলবে। তুমি একটা কথা বলেছো আর আমি সেটা শুনবো না, এইটা হতে পারে না। আদিল কথাগুলো বলে মিটি মিটি হাসতে লাগলো। নিধি দরজা খুলে আদিলকে সোজা পেটে লাথি মারল। আদিল নিজেকে সামলাতে না পেরে পেট ধরে বসে পড়ল। নিধি বলে ওঠে, যা এখন তোর এক্সের কাছে যা। নিধির কথা শুনে আদিল পেটে হাত দিয়ে বলল, এভাবে লাথি দিতে পারলে তুমি আমাকে? হ্যাঁ পারলাম। তুই যা তোর এক্সের কাছে, না হলে পায়ের মাঝখানে লাথি মারবো। তোর এই জন্মে বাপ ডাকশোনা ঘুচিয়ে দিব। নিধি, আমার পেট ব্যথা করছে, এভাবে লাথি না দিলেও পারতে। আমাকে ধরো প্লিজ। আদিল হাত এগিয়ে দিলে নিধি হাত ছড়িয়ে দিয়ে বলল, তোর এক্সকে বল তোকে ধরতে, আমার থেকে কোনো কিছুর আশা করিস না। নিধির কথা শুনে আদিল কিছু না বলে আস্তে আস্তে গ্রিল ধরে উঠে পড়ল। পেটে হাত বোলাতে বোলাতে রুমের ভিতর যেতেই নিধি আদিলের হাত ধরে টান দিয়ে বলল, আমার রুমে যাবি না, তোর এক্সের রুমে যা। নিধি, আমার পেট ব্যথা করছে খুব, প্লিজ হাত ছাড়ো। তোর এক্সের কাছে যা আদর করে দিলে সব ব্যথা ঠিক হয়ে যাবে। যা তুই ত্রিধার কাছে যা, ওকে জড়িয়ে ধর গিয়ে।
আদিল নিধির হাত ধরে নিজের সামনে নিয়ে আসে, ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নিধি ছোটার চেষ্টা করতে লাগলো। আদিল 3 মিনিট পর ছেড়ে দিয়ে কিছু বলার আগে নিধি আদিলের গালে থাপ্পড় মারল। আদিল নিধিকে কিছু না বলে খাটের উপরে শুয়ে পড়ল পেট ধরে। নিধির আগে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। 3 ঘন্টা পর নিধি এসে দেখে আদিল এখনো উপর হয়ে শুয়ে আছে। নিধি আদিলের পাশে গিয়ে বলল, আদিল, এই আদিল। নিধির কণ্ঠ শুনে আদিল বলে ওঠে, বলো, শুনছি। সরি। সমস্যা নেই, সরি বলা লাগবে না। আমার দিকে ঘুরো, দেখো। আমার রাগ উঠে গেলে আমার মাথায় ঠিক থাকে না। তুমি ত্রিধাকে জড়িয়ে ধরেছিলে সবার সামনে, ওর হয়ে যেভাবে কথা বললে আমি মেনে নিতে পারছিলাম না। আমি আমার প্রিয় জিনিসের ভাগ আমি কাউকে দিতে রাজি না। আদিল, আই এম সরি, প্লিজ আমার দিকে ঘুরো। আমি ঠিক আছি, তুমি যাও। আদিলকে ধরতে নিধি চমকে গেল। আদিলের জ্বর চলে এসেছে। নিধি তাড়াতাড়ি করে আদিলকে টান দিয়ে দেখে আদিলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নিধি আদিলের পেটে হাত দিয়ে বলল, আদিল, অনেক ব্যথা করছে তোমার। তোমার তো জ্বর চলে এসেছে। আদিল, আই এম সরি। আমি রাগের মাথায় কি থেকে কি করে ফেলেছি। কান্না করো না তো, ঠিক হয়ে যাবে। আমার সাথে এখনই হসপিটালে চলো। যেতে হবে না, আমার পেট ব্যথা ঠিক হয়ে গেছে, তুমি চিন্তা করো না। আদিল কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। আদিল গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে হেয়ার ড্রাই করে নিলে নিধি আদিলের পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আদিল, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না। তুমি প্লিজ আমাকে ছেড়ে চলে যাবে না, বলো। নিধি কথা শুনে আদিল আয়নার দিকে তাকিয়ে থেকে নিধিকে দেখতে লাগলো। আদিল নিধির দিকে ঘুরে চোখের পানি মুছে দিয়ে বলল, আমি তোমাকে স্ত্রী হিসেবে যেহেতু মেনে নিয়েছি, সেখানে আমি তোমাকে ছেড়ে দিব না, এইটা নিশ্চিন্তায় থাকো। আমাকে ক্ষমা করে দাও। রাগের বশে তোমার পেটে লাথি দেওয়াটা ঠিক হয় নাই। তুমি অনেক ব্যথা পাইছো, তাই না? না, তেমন পাই নাই, বাদ দাও, আমি এখন বের হব। আদিল নিধিকে সরিয়ে দিয়ে আলমারি থেকে পোশাক বের করে পরে নিল। আদিল নিধির দিকে না তাকিয়ে চলে গেল। আদিল রাত 10টায় কলিং বেল বাজলে কাজের লোক দরজা খুলে দিল। আদিল ভিতরে ঢুকলে দেখে সবাই বসে আছে। আদিলের চোখ লাল দেখে আদিয়ার বুকের ভেতর কেঁপে উঠল। আদিলকে দেখে নিধি বলে ওঠে, আদিল, সারাদিন কোথায় ছিলে? এত রাত করে আসলে? 10টা বাজে, বেশি রাত না তো এইটা। আদিল, তোমার জ্বর আর তুমি বাইরে ছিলে? অনেক টেনশন হচ্ছিল। কি জ্বর মানে? হঠাৎ করে জ্বর আসছে মানে? আল্লাহ বিচার করবে। আমার মেয়েদেরকে নিয়ে খেলার ফল পেয়েছে। আমার মেয়েকে অসভ্য ছেলের হাতে তুলে দিয়েছে। নিজের অন্য মেয়েকে নিয়ে সুখে থাকা চাইছিল, এখন সেটা শাস্তি পাইছে। কাকি, ফালতু কথা বলবেন না। আপনার মেয়ে বেশি চালাক। গরিব দেখে ওকে ছেড়ে বড়লোক বাবার ছেলেকে ধরছিল। সেখানে আবার কথা বেশি বলবেন না। আম্মু কি যাতা বলছো? আদিল জ্বর তো ঘুরে বেড়াচ্ছে কেন? যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও আপু, তোমার খাবার নিয়ে যাবে। আমি খেয়ে এসেছি, আর খাবো না। আমার মেয়ে তোর জন্য না খেয়ে থাকে আর তুই বাহির থেকে খাবার খেয়ে আসিস? নিধির আম্মুর কথা শুনে আদিল অবাক হয়ে তাকিয়ে বলল, নিধি, আমার এটা পছন্দ না। আমার জন্য কেউ কষ্ট পাক বা কেউ না খেয়ে থাকুক, এইসব আমি চাই না। তাই নাকি? কাউকে কষ্ট পাওয়া বুঝি দেখতে পারো না? একটু ভালো করে ভেবে দেখো তো। কাউকে দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছ, সেদিকে কোনো খেয়াল নেই, কিন্তু বইয়ের দিকে খুব খেয়াল। আদিয়ার কথা শুনে আদিল চুপ হয়ে গেল। নিধির আম্মু বলে ওঠে, আমার মেয়ের দিকে খেয়াল রাখা কিছু না। এই বাড়িতে আরাম করে বসেছে, না কোনো কাজ করে না, কিছু করে পায়ের উপরে বসে খাচ্ছে। ফকিন্নি কোথাকার, বড়লোকের মেয়েকে বিয়ে করে আর ঘাট থেকে নামার নাম নেই। আম্মু, ফালতু কথা বলো না। তুমি আদিলকে আর একটা বার খোঁটা দিয়ে কথা বললে আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাব। আদিল কিছু না বলে চলে গেল। আদিলের চোখ দিয়ে পানি টপ করে গড়িয়ে পড়ে। আদিল চোখ মুছে ফেলল। তিধা নিধিকে বলল, আপু, আদিলের মন খারাপ, তুমি ওর কাছে যাও, ওর তোমাকে প্রয়োজন। তিধার কথা শুনে নিধি চলে গেল। আতিয়া মনে মনে কিছু ভাবতে লাগলো। নিধি চলে গেল। আদিলকে উপর হয়ে শুয়ে থাকতে দেখে নিধি আদিলের পিঠের উপর মুখ ঠেকিয়ে হালকা করে কামড় দিয়ে বলে, জান, কি হয়েছে তোমার? আমাকে বলো।
আমি দেখি আমার জানকে সাহায্য করতে পারি কিনা। নিধি আমার ঘুম পাচ্ছে, বিরক্ত করো না। কি হয়েছে? তুমি আমার সাথে এমন করছো কেন? ঘুমাতে দাও। আমার দিকে তাকাও, দেখি কি হয়েছে তোমার। আদিলকে বিরক্ত করলে আদিল নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে উঠে ধমক দিয়ে বলল, সমস্যা কি তোমার? বারবার বলছি ঘুমাবো, কানে ভিতরে যায় না? বুঝতে পারছো না আমার বিরক্ত লাগছে? বারবার কেন বিরক্ত করছো? আমাকে প্লিজ শান্তিতে ঘুমাতে দাও। আদিলের কথা শুনে নিধি হতভম্ব হয়ে গেল। নিধি আদিলের দিকে এক পলকে তাকিয়ে থাকলো। আদিল উপর হয়ে শুয়ে পড়ল। নিধির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নিধি রাগ করে ঘুরে শুয়ে থেকে চোখের পানি ফেলতে লাগলো। আদিল ঘুমানোর চেষ্টা করতে লাগলো। এক পর্যায়ে আদিল ঘুমিয়ে গেল। সকালে আদিলের ঘুম ভাঙলে দেখে নিধি নাই। আদিল উঠে চেষ্টা করলো। আদিলের মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। আদিল কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালো। আদিল অনেক কষ্টের ওয়াশরুমে চলে গেল। আদিল ফ্রেশ হয়ে নিল। আদিল রুম থেকে বের হলো। আদিল নিচে গিয়ে দেখে সবাই বসে থেকে চা খাচ্ছে আর কথা বলছে। আদিল নিচে গেলে দ্বিধা বলে, আদিল, তোমার কিছু হয়েছে নাকি? তোমার চোখগুলো কেমন লাল হয়ে আছে। তুমি কি রাতে কান্না করছো? তোমার এই রকম লাল চোখ তো কান্না করলে হয়। এই, তুই ওকে নিয়ে এত কথা বলবি না। এইসব শুনলে মেজাজ গরম হয়। নিধির জামাই নিধিকে দেখে দিবে। তুই পাকনামি করবি না। মিসেস আতিয়া, আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল। যদি অনুমতি দেন তাহলে কথাগুলো বলতে পারি। বেয়াদ্দব একটা ছেলে, আমার নাম ধরে ডাক দাও। ক্ষমা করবেন, আমি বেয়াদব, আমি বোখাটে, আমি খারাপ একটা ছেলে। আমার ভিতরে কোনো মায়া দয়া কিছু নাই। এসব আজাইরা কথা শোনার টাইম নেই। কি বলতে চাও সোজা বলো। আপনার কাছে আমি একটা দিন চাই, আমাকে দিবেন? আপনি যদি আমাকে একটা দিন দেন তাহলে আমি সারা জীবনের মতো এখান থেকে চলে যাব। আমি আর কোনোদিন এই শহরে আসবো না। আদিলের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আশিক রেগে আদিলের দিকে তেড়ে আসলো। আদিলের কলার ধরে বলল, তোর এত বড় সাহস আমার স্ত্রীকে সবার সামনে বলি তোকে সময় দিতে? তোর সাহস দেখে আমি সত্যিই অবাক হচ্ছি। তুই এত সাহস কোথায় পাস? আমি বরাবরই এমন, আমার কারো থেকে সাহস পেতে হয় না। আমি যা বলি তাই করি, আর সাহস এমনই। আদিলের কথা শুনে আশিক মুখে ঘুষি মারলে আদিল আতিয়ার পায়ের কাছে গিয়ে বলল। আতিয়া আদিলকে সরিয়ে দিতে যাবে। আদিলের শরীরে জ্বর দেখে চমকে গেল। আতিয়া উঠে পড়ল, আদিলকে তুলে পড়ল। নিধি, এত জামাই জামাই করো। জামাইয়ের জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল তো নেই তোমার দেখি। আমি তাকে ধরলে সেই বিরক্ত হয়, আমি কিছু বললে তার বিরক্ত লাগে। সেখানে আমি আর কি করতে পারবো, যেখানে আমার সব কিছু তার বিরক্ত লাগে। চুপ করো, যাও তোমার জামাইকে নিয়ে খাওয়াও, মেডিসিন খাইয়ে দাও। ম্যাম, আমার কথাগুলো একটু শুনবেন প্লিজ। আমাকে কি একটা দিন সময় দেওয়া যাবে? আমি শুধু একটা দিন সময় চাই। আমাকে প্লিজ একটা দিন সময় দেন, আমি আর আপনার সামনে আসবো না। এসব আজাইরা কথা বলো না। নিধি, নিয়ে যাও তোমার স্বামীকে। আতিয়ার কথা শুনে নিধি আদিলের হাত ধরে বলে, চলো। ম্যাম, আমি আপনার সাথে কথা বলছি, আমায় কি একটা দিন সময় দেওয়া যায় না? আপনাকে আমি সুযোগ করে দিচ্ছি। ম্যাম, আমাকে আপনার মতো করে সময় দিলে আমি আপনাকে আর বিরক্ত করব না। ম্যাম প্লিজ, আমাকে একটা দিন সময় দেন। জ্বর এসেছে, উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে। নিয়ে যাও, মেডিসিন খাইয়ে দাও, খাবার খাইয়ে। আদিল, পাগলামো করো না, উল্টাপাল্টা কথা বলো না। এখন এখান থেকে চলো, খাবার খেয়ে মেডিসিন খেয়ে নাও। ম্যাম, আমার প্রশ্নের উত্তর দেন। আপনার থেকে আমি শুধু শুনতে চাই, আপনি কি আমাকে একদিন সময় দিবেন? হয় হ্যাঁ বলেন, আর না হয় না বলবেন। আমি এত কথা শুনতে চাই না। না, দেব না। কত বড় খারাপ আমাদের বাড়ির দুটো মেয়ের জীবন নষ্ট করে আবার আমার ছেলের বউয়ের দিকে নজর দিয়েছে। আশিক, তুই চুপ করে আছিস কেন? তুই কিভাবে এসব সহ্য করছিস? এ ছেলেকে মায়ের না দিলে হবে না। আদিল কিছু বলবে তার আগে আশিক মারতে লাগলো। নিধি আশিককে থামাতে লাগলো। আদিল আতিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, একদিন সময় দিলে কি হবে? আমাকে একদিন সময় দিলে কি আপনার খুব বড় ক্ষতি হয়ে যাবে? আমি তো আপনার থেকে বেশি দিন চাই নাই, শুধুমাত্র একদিন চেয়েছি। ম্যাম প্লিজ আমাকে একদিন সময় দেন। কত বড় নির্লজ্জ ছেলে রে বাবা! তোকে আমি মারি আর তুই এখন আমার বউয়ের দিকে তাকে সময় চাস? আশিক, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও।
আতিয়ার কথা শুনে আদিল থমকে গেল। আদিল আর নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। আশিক আদিলের কলা ধরে টানতে গেলে আদিল রেগে আশিককে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। আদিল রেগে সামনে থাকা টি টেবিল উল্টে ফেলে দিল। সবাই ভয়ে চমকে উঠল। আতিয়া আদিলের হাত ধরে ঘুরে থাপ্পড় মেরে বলে, স্টপ আদি, হচ্ছেটা কি? এটা তোমার বাড়ি না, এটা আমার বাড়ি। তোমার কোনো অধিকার নেই আমার বাড়িতে এসে ভাঙচুর করার। আমি তোমাকে সেই অধিকার দিইনি। আতিয়ার কথা শুনে আদিল জোরে চিৎকার দিয়ে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কান্না করতে করতে বলল, আমি আর পারছি না, আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। আমি চিরজীবনের জন্য ঘুমাতে যাচ্ছি। আমায় কি একটা দিন শান্তিতে এই দুনিয়াতে থাকতে দেওয়া যায় না? আমি কি এত খারাপ? আমায় কি একটু ভালোবেসে কাছে টেনে নেওয়া যায় না? আমি সৎ, এর জন্য কি আমাকে ভালোবাসা যায় না? আমার ভালোবাসাটি কি আপনি চোখে দেখেন না? আদিল কথাগুলো বলে জোরে কান্না করতে লাগলো। আতিয়া থমকে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকতে লাগলো। আদিলের কথা শুনে আতিয়া কয়েকবার পিছিয়ে বলে ওঠে, চিরজীবনের মতো ঘুমাতে যাচ্ছ মানে? সেটা আপনার শুনে কী লাভ? আমার জন্য তো কারো সময় হয় না। সবাই সবার সুখের কথা ভাবলেন। আমি যে একজন মানুষ, আমার যে কিছু চাওয়া পাওয়া আছে, সেটা তো কেউ দেখতে চান না, বুঝতে চান না। আমার কি অপরাধ ছিল? আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? আমাকে একটু শান্তি দিন না। আমি আর নিতে পারছি না। আমার খুব কষ্ট হয়। কেন বুঝেন না? আমার প্রিয় মানুষগুলোকে আমার কাছে লাগবে। কেন আপনারা বুঝেন না? আমারও তো শান্তিতে বাঁচতে ইচ্ছা হতো। কেন সবাই আমাকে এভাবে পর করে দিলেন? আমি আর সত্যি নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে একটু বুকে জড়িয়ে নেন না। আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। শুধু একবার আমাকে বুকে জড়িয়ে নেন না। আদিল আতিয়ার সামনে হাত জোর করে কান্না করতে করতে কথাগুলো বলল। আতিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আদিল আতিয়ার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে একটু কোলে ঘুমাতে দেন না। আমি আর কখনোই আপনায় বিরক্ত করব না। কখনোই আমি আপনার প্রিয় জিনিস কেড়ে নিব না। আমি আপনার কোনো কিছু ভিতরে ভাগ বসাবো না। প্লিজ আমাকে আপনি একবার সেই নাম ধরে ডাক দেন না। আমি আপনাকে ছাড়া ভালো নেই। আমি আপনাকে অনেক ভালোবাসি ম্যাম। আপনাকে আমি কিভাবে বোঝাবো? আমার বুকের ভিতরটা যদি কেটে দেখানো যেত, আমি আপনাকে দেখাতাম। প্লিজ একবার আমাকে আগের মতো ভালোবাসুন না। আদিলের কথা শুনে চাচি বলে, ছি ছি, কি খারাপ একটা ছেলেকে তোরা চয়েস করেছিস। দেখ কি বলে, বউ সামনে থাকার পরেও বউয়ের ভাবিকে বলে ভালোবাসে, আবার বুক কেটে দেখানোর গেলে দেখাতো। নিধি রেগে আদিলের কাছে গিয়ে ধরে থাপ্পড় মারতে যাবে। আতিয়ার সাথে সাথেই ধরে ফেলো। সবাই অবাক হয়ে তাকালো। আদিল আতিয়াকে বলল, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। এখান থেকে চলে যাও, এইসব নাটক আমার সামনে করো না। ওকে ম্যাম, আমি চলে যাব। আপনার কাছে ক্ষমা চাচ্ছি এতক্ষণ ধরে নাটক করার জন্য। ম্যাম, আমি যেদিন জেনেছি আপনার সাথে মম খুব খারাপ ব্যবহার করেছে, আপনার বাসা থেকে বের করে দিয়েছে, আমি লন্ডন থেকে এসে এসব জানার পর আমি আমার ফ্যামিলিকে ছেড়ে দিয়েছি। আমি তার সাথে কথাও বলি নাই ভালো করে। ম্যাম, আমার স্বপ্ন ছিল দেশে গিয়ে আপনাকে সারপ্রাইজ দিব, কিন্তু সেদিন আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলাম। ম্যাম, আপনাকে আমি অনেক জায়গায় খুঁজেছি। আমি আমার ফ্যামিলির সাথে একেবারে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছিলাম। ম্যাম, আমি আপনাকে অনেক ভালোবাসি। যেখানে আপনার জায়গা হয় নাই, সেখানে আমি থাকবো, সেটা কখনোই হতে পারে না। কি, তুমি 15 বছরের ঘর ছাড়া হয়েছ? হ্যাঁ, আমি আমার প্রিয় কলিজার টুকরাকে খুঁজে বেরিয়েছি, কিন্তু আমি খুঁজে পাই নাই। রাস্তায় রাস্তায় থাকছি, ক্ষুধায় ছটফট করছি। এমনকি একবার ক্ষুধায় বিড়ালের মুখে খাবারও খেয়েছি। কি? আমি সব সময় ভাবতাম আপনি কোথায় না কোথায় আছেন। আপনি হয়তো কষ্ট করছেন, তাই আমি সকল কষ্ট সহ্য করে আপনাকে খুঁজে বেরিয়েছি। 4 বছর পর আমি আপনার খোঁজ পেলাম, তাও আবার এই এলাকায়। আমি সময় নষ্ট না করে আপনার বাসায় সেই দিন ঢুকে পড়ি। বাসায় ঢুকলে দেখি আপনি অনেক চিন্তায় আছেন। বিয়ের কোণে সেজে বসে আছে আমার এক্স ওয়াইফ নিধি। আমি কোনো কিছু না ভেবে ওকে আবারও বিয়ে করি। আমি এখানে এত কিছু শুধুমাত্র আপনার জন্য সহ্য করছি। ম্যাম, আপনি এইসব নাটকের কথা শুনে বিরক্ত হচ্ছেন জানি। ম্যাম, এইসব বলার একটা কারণ। ম্যাম, আমি এই দুনিয়াতে বেশি দিন নাই। ম্যাম, আমার ওপারে চলে যাওয়ার ভিসা চলে এসেছে। আদিলের কথা শুনে সবার চোখ কপালে উঠে গেল। আতিয়া কয়েকবার পিছিয়ে গেল। নিধি বলে ওঠে, কি, উপরে চলে যাওয়ার ভিসা হয়েছে মানে? ম্যাম, আমার মমকে ক্ষমা করে দিয়েন।
উনি নিজের ভুলের জন্য পস্তাচ্ছে 4 বছর ধরে। না নিজের কলেজার টুকরা সন্তানের কাছে পেয়েছে, আর না ডেডের ভালোবাসা পাচ্ছে। মম একদম একা হয়ে গেছে। আমার লাস্ট একটা ইচ্ছে, আমাকে আর সময় দেওয়া লাগবে না। একটা কথা রাখবেন, মানুষ তো শত্রুর মৃত্যুর সময় তার ইচ্ছা পূরণ করে, আর আমি তো আপনার আদরে ছিলাম। আমার ইচ্ছাটা একটু পূর্ণ করেন। আমি চাই আমার চলে যাওয়ার পর আপনি আমার মমের কাছে যাবেন, তাকে একটু দেখে দিয়েন। তাকে তো আমি কখনোই কাছে আসতে দিলাম না। 4 বছর তাকে শাস্তি দিয়ে গেলাম, কী আর করব বলেন? সে তো আমার জন্মদাত্রী মা। যত খারাপ ব্যবহার করি, যত তার থেকে দূরে থাকি, কষ্ট পাইলে তাকে আগে মনে পড়ে, আর আপনাকে। কিন্তু আমি কাউকে কাছে পেলাম না। উনি আমার অ্যাকাউন্টে টাকা ঠিকই পাঠাতো, আমাকে খুঁজেও বের করতো, কিন্তু আমি তার সাথে কথা ভালোভাবে বলতামও না। শুধু টাকা নেওয়ার এই পর্যন্ত সম্পর্ক ছিল। আর যখন আপনাকে পেলাম, তখন আমি নিজেই গতকাল জানতে পারলাম আমি লাস্ট ভিসা নিয়ে এই দুনিয়াতে আছি। যখন তখন এই দুনিয়া ছাড়তে হবে, তাই আপনার কাছে একটা দিন চাচ্ছিলাম। যদি দিতেন তাহলে একটু মনকে সান্ত্বনা দিতে পারতাম। যাই হোক, যদি মনে হয় তাহলে আমার মমকে একটু নিজের মা ভেবে তার কাছে যাবেন। আদিল কথাগুলো বলে কান্না করতে লাগলো। আতিয়া দৌড়ে গিয়ে আদিলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। আতিয়া কান্না করতে করতে বলল, আমার তোর উপরে কোনো রাগ নেই ভাই আমার। আমি শুধু চাইছি তুই যেন ভালো থাকিস। আমি যদি জানতাম তুই আমার জন্য দেশে এসেছিস, রাস্তায় রাস্তায় থাকছিস, আমার জন্য এত কিছু করছিস, আমি কোনোদিনও তোর থেকে নিজেকে আড়াল করতাম না। আমাকে ক্ষমা করে দে ভাই। আমি সত্যিই জানতাম না। আমি তখনই ছুটে তোর কাছে যেতাম। দরকার হলে আমি তোকে আমার কাছে রাখতাম। আমি তোকে এই হাতে বড় করেছি, যাকে আমি একটা ফুলের টোকা লাগতে দিইনি, আর সেই ভাইকে আমি এত কষ্ট দিয়েছি। সেই ভাই নাকি আমার জন্য এত কষ্ট করেছে। আমি তোর কিছু হতে দেব না। যত বড় ডাক্তার আছে আমি সব ডক্টরের কাছে নিয়ে যাব। আমি তোর কিছু হতে দেব না ভাই। আতিয়ার কথা শুনে সবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। সবাই অবাক হয়ে তাকালো। আদিল আতিয়াকে জড়িয়ে ধরে বলল, আপু, আমার হাতে বেশি সময় নাই, আমার বাঁচার চান্স অনেক কম। আপু, তুমি প্লিজ আমার মমকে নিজের মম ভেবে নাও না। তাকে প্লিজ সান্ত্বনা দেওয়ার জন্য হলেও তার পাশে থাকো। চুপ কর, তোর কিছু হবে না। আল্লাহ আমার সাথে এমন অন্যায় করতে পারে না। আমার আদরের কলিজার টুকরাটা ভাইকে আমার থেকে কেড়ে নিতে পারেন না। আল্লাহ যেন আমাকে নিয়ে যায়, তাও যেন তোকে কিছু না করে। ভাই আমার, আমাকে ক্ষমা করে দে। আমি এতদিন তোর সাথে খারাপ ব্যবহার করে নিজে ভালো ছিলাম না রে ভাই। আমি ভিতরে জ্বলে পুড়ে যাচ্ছিল। আমি ভেবেছিলাম যত কষ্টই হোক, তোকে এমন ব্যবহার করলে সহ্য করতে না পেরে মমের কাছে চলে যাবি। আমি চাই নাই মম ড্যাডের থেকে তুই দূরে চলে যা। এইসব হচ্ছেটা কি? আতিয়া এইসব কি বলছে? এই ছেলের সাথে তোমার কি সম্পর্ক? আর তোমার মম ড্যাড মানে? আর এই গরিব ঘরের ছেলে কিভাবে লন্ডনে পড়াশোনা করতে পারে? ও আমার একমাত্র আদরের ভাই, আদিত্য চৌধুরী আদিল। আমার কলিজার টুকরা, যার জন্য আমি মাঝে মাঝে কান্না করে উঠতাম। তুমি মাঝে মাঝে আমাকে কান্না করতে দেখতে, আমাকে বলতে না কেন কান্না করি। আমি প্রতিবার এড়িয়ে গেছি। আজ বলছি, আমি আমার এই ছোট্ট ভাইয়ের জন্য কান্না করতাম। আমি ওকে ছোট থেকে নিজের হাতে বড় করেছি। 10 বছরের সময় ওকে দেশের বাইরে পড়াশোনার জন্য পাঠালে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। সেই ছোট্ট ভাই আমার কত বড় হয়ে গেছে, আর সেই ভাইকে আমি কিভাবে আমার আগে মৃত্যু হতে দেখব। আল্লাহর কাছে আমি দোয়া করব, আমার জীবন নিয়ে যেন তাকে বাঁচিয়ে দেয় ভাই আমার। আপু, প্লিজ এসব বলো না। আমার আগে তোমার মৃত্যু আমি মেনে নিতে পারবো না। আপু, আমি তো এই দুনিয়াতে থাকবো না। আপু, আমি তোমার হাতে আরেকটা দায়িত্ব দিতে চাই। বাজে কথা বলিস না, তোর কিচ্ছু হবে না। আপু, নিধিকে আমি ভালোবাসি। নিধি অনেক ভালো মেয়ে। তুমি ওকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিবে, ওর যেন কষ্ট না হয়। তুমি ওকে ভদ্র নম্র ভালো একটা ছেলের সাথে বিয়ে দিবে। গরিব হলেও সমস্যা নাই, তুমি ওই ছেলেকে প্রতিষ্ঠান করে দিবে। টাকা পয়সা যত চাই সব দিও, তাও যেন ওকে কষ্ট না দেয়। আমি ওইটা সহ্য করতে পারবো না। আদিলের কথা শুনে সবার চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। নিধি সহ্য করতে না পেরে আদিলের হাত ধরে ঘুরিয়ে কলার চেপে ধরে বলল, তুই আমার বিয়ে ঠিক করে ফেলেছিস। আমাকে একা রেখে তুই যেতে পারবি না। তোর কিছু আমি হতে দিব না।
আল্লাহর কাছে আমি তোর প্রাণ ভিক্ষা চাইব, তুই না থাকলে আমিও এই দুনিয়া থেকে বিদায় নেব। আমি তোকে ভালোবাসি, আমি তোকে বলেছিলাম তোর পাশে সারা জীবন থাকবো। তুই না থাকলে এই দুনিয়াতে আমিও থাকবো না। এই হাত যেহেতু ধরেছি, সেই হাত আমি কোনোদিনও ছাড়বো না। আত্মহত্যা করা মহাপাপ, তুমি এসব করতে পারবে না। আমার কসম তুমি এটা করবে না। আদিল, জাস্ট শাট আপ। একদম কসম দিবে না। তোমার কসম তুমি তুললো বলছি। না, তুমি কোনো কিছু করবে না। তোমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে। শোনো, আমি মারা গেলে তুমি অনেক সুখে থাকবে। আপু আমার কথা কখনোই ফেলবে না। তোমাকে অনেক ভালো ছেলের সাথে বিয়ে দিবে। ওই ছেলেটা তোমাকে অনেক ভালোবাসবে। তখন আর তোমাকে আমার মনে পড়বে না। আদিলের কথা শুনে নিধি হাত দিয়ে মুখ চুপ করিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি অন্য কাউকে আর তোমার জায়গায় বসাতে পারবো না। তুমি তোমার কসম তুলে নাও। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। আমি তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি আদিল। তুমি প্লিজ আমাকে একা করে চলে যেও না। এটা সম্ভব না। আল্লাহ যখন যাকে ডাক দিবে তাকে যেতে হবে। আদিলের চোখ রাকিবের দিকে গেলে আদিল বলে ওঠে। রাকিব শোনো। আদিল রাকিবের কাছে আসলে আদিল রাকিবের হাত ধরে বলে, রাকিব, তুমি তো এতিম ছেলে। তুমি কি চাও না একটা ভালো লাইফস্টাইল পাও? তুমি অনেক ভালো একটা ছেলে। আমি চাই তুমি নিধিকে বিয়ে করো। আদিল, কি বলো এইসব? নিধিকে আমি আপু হিসেবে দেখি। দেখো, আমি জানি তুমি একটু একটু নিধিকে পছন্দ করো। আমি তোমার চাউনিতে জেলাসি আমি দেখেছি। তুমি যদি নিধিকে বিয়ে করো তাহলে তুমি ভালো একটা লাইফস্টাইল পাবে। আদিল, চুপ করো, ফালতু কথা বলো না। তুমি আর একটা কথাও বলবে না। আমি কাউকে বিয়ে করব না। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। তুমি প্লিজ চুপ করো। রাকিব, আমার কথা বুঝতে পারছো? তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তুমি জিতবে। আদিল, তোমার কিচ্ছু হবে না। আপু তোমাকে অনেক ভালোবাসে, তুমি সুস্থ হয়ে যাবে। আমার বেঁচে থাকার সম্ভাবনা অনেক কম। শোনো, তুমি যদি নিধিকে বিয়ে করো তাহলে তোমাকে আমি কোম্পানি ম্যানেজার পদ দিব। তোমার লাইফ সেটেল হয়ে যাবে। তুমি শুধু নিধিকে ভালো রাখবে, তাতে তোমার লাইফ আরও সুন্দর করে দিব। এই দুনিয়াতে বাঁচতে গেলে টাকা বেশি দরকার। আমি এত বছরে বুঝে গেছি টাকা ছাড়া কোনো মূল্য নাই ছেলে মানুষের। আমাকে গরিব দেখে ত্রিদা 3 বছরে ভালোবাসা বিচ্ছেদ করে রোমানের হাত ধরেছিল। দ্বিধা মাথা নিচের দিকে করলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আদিলের দিকে। চাচি বলে ওঠে, এই ছেলের মাথা খারাপ হয়ে গিয়েছে। নিধির ওকে রুমে নিয়ে যা। ও উল্টাপাল্টা বকবক করছে। এ গ্রুপের নাকি ম্যানেজার করে দিবে। আদিল, ওইটা টপ অন কোম্পানি, ওইখানে দারোয়ানে চাকরি পাওয়া ভাগ্য ব্যাপার, সেখানে নাকি ম্যানেজার। আদিল, তুমি যাও নিধির সাথে রুমে। রাকিব, আমার কথা শুনছো? তুমি নিধিকে বিয়ে করবে বলো, আমি তোমাকে সত্যি ম্যানেজার বানিয়ে দিব। আদিল, শান্ত হও। এইসব আবোল তাবোল কথা বলো না। শোনো, তোমার কিচ্ছু হবে না। আল্লাহর কাছে দোয়া করি সুস্থ হয়ে যাও। আর যদি তোমার কিচ্ছু হয়, আমি তোমাকে কথা দিচ্ছি আমি নিধি আপুকে বিয়ে করব। আমি এতদিন পড়াশোনা করে ভাবি বলছে তার কোম্পানিতে ভালো একটা পদ দিবে। সত্যি তুমি বিয়ে করবে? ধন্যবাদ ভাই। আপু, ওই বিয়ে করলে ওই ভালো রাখলে ডেটকে বলে দিও। আদিল, শান্ত হ। ফোন দে ভাই, আমি মম ড্যাডকে কল দিই। কল দিতে হবে না, ওরা এখানে চলে আসবে। আমি হসপিটাল থেকে বের হয়ে এই ঠিকানায় দিয়েছিলাম আর আজকে আসতে বলেছিলাম। হয়তো তারা রওনা দিয়েছে। মম ড্যাড আসবি এখানে? হ্যাঁ। দিদা আদিলের কাছে এসেছে। আদিলের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আদিল, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারি নাই। আমি যদি লোভ না করতাম তাহলে হয়তো তোমাকে কষ্ট দিতাম না। আদিল, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ত্রিধা, আমার তোমার উপরে কোনো রাগ নাই। তুমি আমাকে ছেড়ে না দিলে কখনোই নিধির মতো জীবনসঙ্গী পেতাম না। কিন্তু ভাগ্য খারাপ যে। আদিল আর কিছু বলতে যাবে, হঠাৎ করে ফোন বাজলে আদিল ফোনটা বের করলে আতিয়া বলে, আদিলকে ফোন দিয়েছে। বুঝতে পারছি না, মম ড্যাডের নতুন নাম্বার নাকি? কল রিসিভ করি। আদিল কল রিসিভ করলে লাউড স্পিকার দিয়ে বলে,
আদিল স্পিকারে দিলে ওপাশ থেকে যা শুনল সবাই খুশি হয়ে গেল। নিধি শক্ত করে জড়িয়ে ধরল। আদিল কথাগুলো শুনে নিধিকে এক হাত দিয়ে জড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে রাগে দাঁতে দাঁত চেপে বলে, হালার পুত, তোকে ডাক্তারি শিখাবো জন্মের মতো। তোর ভাগ্য ভালো যে তোরা এটার জন্য আমার বোন আমার সাথে ভালোভাবে কথা বলছে, না হলে আমি তোকে এখন খুন করে ফেলতাম। আর নেক্সট টাইম যদি উল্টোপাল্টা রিপোর্ট দেস কাউকে। আদিলের মাথায় হালকা করে থাপ্পড় মেরে আতিয়া বলে ওঠে, ফাজিল, এসব কী ধরনের কথা? আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে তোমার ওই রিপোর্ট তোমার না, অন্য কারোর। থ্যাংক ইউ গড। আদিলকে জড়িয়ে ধরলে আদিল ফোন রেখে দিল। আদিল নিধিকে ছেড়ে দিলে আদিল বলে ওঠে, একদিকে ভালোই হয়েছে তুমি আমাকে ভাই বলছো, তুমি আমার সাথে ভালোভাবে কথা বলছো। আপু তুমি প্লিজ এখন আবার কথা বলা বন্ধ যেন না করে দাও। আমি এমনিতে তিলে তিলে মারা যাচ্ছি, তোমাকে ছাড়া আমি ভালো নাই আপু। রাগ করবো কি? এই না না, রাগ করার দরকার নাই। দুজন হেসে দিল। দুই ভাই বোন দুষ্টামি করতে নিলে সবাই হেসে দিল। আদিল নিধির পেছনে লুকিয়ে বলে ওঠে, আপু ওয়েট, মেরো না তো, আমি একটু টেনশনে পড়ছি। কিসের টেনশন? তুমি তো একদম সুস্থ। আঘাত পেয়েছিলে তাই জ্বর এসেছিল। আসলে আপু, মম ড্যাড তো আসছে, কিন্তু আমি কিভাবে যে নিধিকে তাদের সামনে রিপ্রেজেন্ট করব। আতিয়া, তুমি না এতিম? তোমার নাকি কেউ নাই? তাহলে তোমার মম ড্যাড কিভাবে আসলো? তোমাদের আসল পরিচয় কি? আম্মু, ও যে তোমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো অনেক। আবার অহংকার শুরু করছো? তোমার মেয়ে একজন ধর্ষিতা, ওকে যে বিয়ে করতে চাচ্ছে এটাই তোমাদের ভাগ্য ভালো। এই ছেলে আমার বোনকে বিয়ে করবে। আসো, এই ঢং করিস না তো, তোকে ও বিয়ে করছে এটাই তোর সৌভাগ্য। এই তোমরা কি একে অপরকে আগে থেকে চেনো নাকি? ও তাই বল। যাই হোক, জামাইকে নিয়ে রুমে যা। আতিয়া, কি হয়েছে, মারলে কেন? এইসব কি বলো? ডিভোর্স দিয়ে চলে যাবে মানে? আদিল, চুপ করো। আমার বউয়ের মুখের উপর কথা বলার কারো সাহস নাই, আর তুমি কিনা তার মুখের উপরে কথা বলো? এই ছেলে, তোমার তো সাহস কম না? এখন থেকে চলে যাও, বেশি বুঝো না। ও তোমার পিছনে লাগলে কিন্তু বেঁচে ফিরতে পারবে না। আতিয়া, ছাড়ো, কি করছো? তোর এত বড় সাহস, আমার সামনে আমার বউকে বলিস ভালোবাসি, আবার আমার বউকে তুলে নিয়ে যাবি? আমি তোকে মেরে ফেলবো। আমাকে ছাড়ো। ওর সাহস কি করে হয় আমার স্ত্রীকে আমার সামনে বলে ভালোবাসি? আমার সামনে বলে আমার স্ত্রীকে নাকি তুলে নিয়ে যাবে। এখনো যাসনি তুই? এখানে কি করছিস? তোমার আপু ডাকে। সরি মানে আমার বউ তোমাকে ডাকছে। ওকে ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তোমাকে কাজ করতে বলেছে, আরামে ঘুমাতে না করছে। এ রাকিব, চল আমরা দুইজন করি। আদিল, তুমি রুমে গিয়ে রেস্ট নাও। বউ শান্ত হও। আদিল, চুপ করে খাও তো, কথা বলো না। তোর এত বড় সাহস আমার স্ত্রীকে সবার সামনে বলি তোকে সময় দিতে? তোর সাহস দেখে আমি সত্যিই অবাক হচ্ছি। তুই এত সাহস কোথায় থেকে পাস? এই ছেলেকে মায়ের না দিলে হবে না। কত বড় নির্লজ্জ ছেলে রে বাবা। তোকে আমি মারি আর তুই এখন আমার বউয়ের দিকে তাকে সময় চাস? এইসব হচ্ছেটা কি? আতিয়া, এইসব কি বলছে? এই ছেলের সাথে তোমার কি সম্পর্ক? আর তোমার মম ড্যাড মানে? আর এই গরিব ঘরের ছেলে কিভাবে লন্ডনে পড়াশোনা করতে পারে? আতিয়া, তুমি না এতিম? তোমার নাকি কেউ নাই? তাহলে তোমার মম ড্যাড কিভাবে আসলো? তোমাদের আসল পরিচয় কি? আর আমার বোনকেই বা তাদের সামনে রিপ্রেজেন্ট করতে এত ভয় পাওয়ার কি আছে? যতটুকু জানি। আশিক আর কিছু বলতে যাবে তখনই কলিং বেল বেজে উঠলে কাজের লোক দরজা খুলে দিল। সবাই পিছন ঘুরে তাকালো। আশিক, নিধির আব্বু আম্মু সবাই একসাথে চোখ বড় করে ফেল। সবাই উত্তেজিত হয়ে গেল। নিধির আব্বু বলে ওঠে, স্যার ম্যাম, আপনার আমার মতো গরিবের ঘরে। স্যার ম্যাম, আপনাদের কোথায় যে বসতে দেই? নিধির আব্বু আম্মু সবাই ব্যস্ত হয়ে গেল। নিধির আম্মু সোফা তার ওড়না দিয়ে বারবার ঘষে মুছতে লাগলো। আপনারা কি করছেন? আপনারাও মানুষ, আমরাও মানুষ। প্লিজ এভাবে আমাদের সাথে ব্যবহার করবেন না। ম্যাম, কি যে বলেন না। আপনারা বসেন প্লিজ। ছোট, চল তাড়াতাড়ি। প্লিজ আপনারা ব্যস্ত হবেন না, আমাদের নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নাই। প্লিজ আপনারা বসেন। ম্যাম, স্যার, আমার মতো এত সামান্য মানুষের বাসায় কোনো দরকার নাকি? বলেন, আমি আমার সাধ্য মতো আপনাদের সাহায্য করব। দয়া করে এভাবে ব্যস্ত হবেন না।
ম্যাম, কফি নাকি চা? দুটো নিয়ে আয় নিধি, যেটা খাই। এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আব্বু আম্মু আপনারা বসেন, আমি ওনাদের জন্য কফি নিয়ে আসছি। মামুনি, কিছু করতে হবে না, শুধু একবার আমাদের কথা বলার সুযোগ দেবে? তুমি আমাকে একবার অনুমতি দেবে? তোমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ দেবে? মোমের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নিধির আব্বু বলে ওঠে, সি সি ম্যাম, আপনি এভাবে কেন বলছেন? আমার বৌমা কেন আপনাদের সাথে কথা বলবে না? বৌমা, ওনারা কি বলে শুনো। ওনারা আগে, সব কাজ পরে। এই তোমরা যাও। আমি একবারও বলি নাই আমার কাছে অনুমতি চাওয়ার কথা। আমার বাড়িতে প্রথম আসলো, আমার কর্তব্য যেটা আমি সেটাই করব। আপু, আমার জন্য জুস নিয়ে আসো। আমিও আজ প্রথম আসলাম, না মানে ভাই হিসেবে। আদিলের কথা শুনে আতিয়া ফিক করে হেসে দিল। আদিল ড্যাডের কাছে বসলে নিধির আম্মু বলে ওঠে, এই ছেলে, এটা কি করছো? ওনাদের সাথে বসার সাহস হয় কি করে? ওঠো। না থাক, সমস্যা নাই। আদিল উঠে পানি খেতে গিয়ে হঠাৎ করে হাতের উপরে টিকটিকি এসেছে, লাফিয়ে পড়ে লাফ দিয়ে উঠে আদিলের শরীরে পানি ভরে যায়। আদিল সবাইকে অবাক করে দিয়ে আদিল মোমের কাছে গিয়ে বলল, মম মুছে দাও। আদিলের কথা শুনে ওর মম খুশি হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকালো। মম মুছে দিতে লাগলো। সবার চোখ যেন কপালে উঠে গেল। আদিয়া কফি নিয়ে এসে বলল, ড্যাড, মম। আতিয়ার মুখে ড্যাড মম ডাক শুনে সবাই যেন মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। মম ড্যাড কফি নিল, আদিলের দিকে জুস দিলে মম আতিয়াকে বলল, মাশাল্লাহ, অনেক মজা হয়েছে কফিটা। তা আম্মু, তোমার ফ্যামিলির সাথে পরিচয় করে দিবে না? শিওর। এটা আমার হাজব্যান্ড আশিক, আমার শ্বশুর শাশুড়ি, আমার চাচির শাশুড়ি। এটা আমার ননদ নিধি, এটা চাচা শ্বশুরের মেয়ে দ্বিধা, আর এটা আমার ফুপি শাশুড়ি, ছেলে রাকিব। ত্রিধা, তোমাকে চেনা চেনা লাগছে। আমার মনে হয় তোমাকে দেখেছি। মম, যাকে ভাবতেছো সেই। তুমি আমার ছেলেকে বলে ছেড়ে দিয়েছো? যেদিন তুমি ওকে ছেড়ে দাও সেদিন আমি ওকে পেয়েছিলাম, তোমাকেও দেখেছিলাম, আমি সব শুনেছিলাম। আদিল আপনার ছেলে মানে? হ্যাঁ, আমি আদিত্য চৌধুরী আদিল, আর তোমার ভাবি আয়সা চৌধুরী আতিয়া। এই কোম্পানির মালিকের সন্তান আমরা। আমাদের নামের প্রথম কোম্পানির অক্ষরগুলো অর্থ আদিল আতিয়া। আমাদের নামে সব কিছু। আদিলের কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেলল। নিধির আব্বু আম্মু চাচির হাত পা কাঁপতে লাগলো। আতিয়া নিধির আম্মুকে ধরে ফেল। তুমি, তোমার এত বড় ঘরের মেয়ে, অথচ আমাদের কেন বলো নাই? আমরা না বুঝে তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, কম কথা বলেছি। আদিল, আমাকে ক্ষমা করে দাও। সবাই আদিলের থেকে ক্ষমা চাইলে আদিল বলে, কি শুরু করলেন? অতীত বিষয়গুলো নিয়ে আমি আর ভাবি না। ওইসব আমার কিছু মনে হয় নাই। আমি ওইসব নিয়ে ভাবি না। আতিয়া, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে সেদিন ভুল বুঝে রেগে বের করে দিয়েছিলাম। আমি তোমার সাথে অন্যায় করেছিলাম। তোমার আম্মুর উপরে রাগ আমি কন্ট্রোল করতে না পেরে আমি তোমার উপরে অত্যাচার করেছিলাম। তোমার আম্মু ওই কাজটা না করলে ও তোমার ড্যাডকে আমি বিয়ে করতে হতো না। আমি তোমার ড্যাডকে বিয়ে করতে চাই নাই, বাট জোর করে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল। সেটার জন্যই আমার মাথা সবসময় গরম থাকতো। আমাকে ক্ষমা করে দিও তুমি। মম হাত ধরতে যাবে, আতিয়ার সাথে সাথে হাত ধরে হাতে চুমু দিয়ে চোখ ছুঁয়ে বলে, মম, আমি তো আপনাকে কখনো সৎ মা হিসেবে দেখিনি। আপনাকে আদিকে আমি সবসময় নিজের ভেবে এসেছি। প্লিজ আমার কাছে ক্ষমা চাইবেন না। আমি আপনাদের উপরে আর রেগে নেই। আপনার ভুলের শাস্তি আপনি পেয়েছেন। আদিল মমকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। আতিয়া আদিল ও ড্যাডের কাছে গেল। দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আদিল আতিয়া সান্ত্বনা দিল। সবাই একে অপরের থেকে ক্ষমা চেয়ে নিল। হঠাৎ করে নিধির দিকে চোখ গেলে আদিল বলে ওঠে, মম ড্যাড, আপনাদের কিছু বলার আছে। জানি রেগে যাবেন, বাট বলা দরকার, তাই বলতে চাই। কি কথা বলো? আদিল নিধির হাত ধরল, নিজের সাথে দাঁড়িয়ে বলল, আমি গরিব জেনেও আমার জন্য নিজের ফ্যামিলির সাথে লড়াই করছে। মম, আমি ওকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। ওরা আসলে অনেক ভালোবাসে। আমি নিশ্চয়ই আমার আদরের ভাইয়ের জন্য নিজের মানুষ হলেও তাকে মেনে নেব না আমার ভাইকে কষ্ট দিলে।
আতিয়া যেহেতু বলেছে তাহলে ভালোই হবে। আমার থেকে তোমার ভালো মন্দ আতিয়া ভালো বোঝে। তোমরা যদি সুখে থাকো, আতিয়ার সমস্যা না থাকলে আমাদের কোনো সমস্যা নাই, তাই না? আদিলের মম ড্যাডের কথা শুনে সবাই খুশি হয়ে গেল। মম বলে ওঠে, আমাদের এই একটা মাত্র মেয়ে, একটা মাত্র ছেলে, আমরা ধুমধাম করে বিয়ে দেব। আপনারা যদি রাজি থাকেন তাহলে কয়েকদিনের ভিতরেই বিয়ের আয়োজন করব। আপনারা যা ভালো মনে করেন তাতে আমরা রাজি। নিধির আব্বুর কথা শুনে সবাই খুশি হলো। 1 মাস পর নিধি বাসর ঘরে বসে আছে। আদিল নিধির পাশে বসে ঘোমটা খুলতে নিধি বলে, ওয়েট, সত্যি করে বলো তো, তোমার লাইফে আর কি কি সিক্রেট আছে? সিগারেট বলতে আমার একটা বউ আছে। কি বউ আছে মানে? আরে কুল, বউটা তোমার মতো দেখতে, তোমার মতো সেম দেখতে, তোমার মতো শাড়ি পরেছে, তোমার মতো আমার বাসর ঘরে বসে আছে। আদিলের কথা শুনে নিধির লজ্জা পেয়ে গেল। আদিল ঘোমটা খুলে কপালে চুমু দিলে নিধি আদিলকে টান দিয়ে নিজের ওপর ফেলে ঝাঁপিয়ে পড়ল। বাকিটা ইতিহাস।